সিক্ত নিজের পাশে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে ধপাস করে পড়ে যেতে দেখে চমকে উঠল। কিছুক্ষণ আগে মনে প্রাণে ভেবে নিয়েছিল যে তার জীবনের গল্প হয়তো তখনই থেমে যাবে, কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন মনে হলো তার কিছুই হয়নি, তখনই কিঞ্চিত অবাক হয়ে তার পাশে পড়ে থাকা লোকটির দিকে তাকালো। লোকটির দেহ হতে অনবরত রক্তের স্রোত চারপাশে ছড়িয়ে যাচ্ছে। সিক্তর সামনের দিকে তাকিয়ে দেখলো মায়া বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে, আর তার বাবা মায়ের হাত দিয়ে গুলি ছোড়ার পর তার পেছন থেকে কিছুটা সরে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে বলতে লাগলো, ভেরি গুড, এই না হলে আমার মেয়ে। এভাবেই তো শত্রুদের শেষ করতে হয়। মায়া মেহরাবের কথা শুনে পাশে তাকাতেই সে বলল, কি হলো, অবাক হলি? আরে শিপ্তকে তুই সম্পূর্ণ নিজের হাতে মারলে, আমি তো জাস্ট তোকে শিখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আর এখন আবার ভাবিস না যেন যাকে মারলাম সে একদম নির্দোষ। ওকে একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু ও সেটা করতে পারেনি, তাই শেষ করে দিলাম। মায়া একবার নিচে পড়ে থাকা লোকটির দিকে তাকালো, তো একবার সিক্তর ডান পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখলো। এরপর পুরো জায়গায় থাকা বাকি লোকগুলোর দিকেও তাকালো, সঙ্গে কিছুটা অবাক হলো। তাদের সঙ্গীকে যে এভাবে মারা হলো, অথচ কারোর মাঝে কোনো অনুভূতি নেই, সবাই নির্বিকারী নিজেদের কাজ করছে। মায়ের বুঝতে বাকি রইল না যে তার বাবা কিসের সাম্রাজ্য করেছে। তার বাবার রাজত্বে পাপ ব্যতীত আর কিছু নেই। তার বাবার আদর্শ সম্পূর্ণটাই মিথ্যা। তার বাবা জেনে বুঝে তার সাথে ছলনা করেছে, কিন্তু সে কি করে নিজের আদর্শ ভুলে যাবে? কি করে অন্যায়কে মেনে নিয়ে নিজের সত্তাকে পরিবর্তন করবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। তার বাবা যা চাইছে তা কখনোই সম্ভব না। মায়া নিজের চাহনি নিচের দিকে করে তার হাতে থাকা গানটাকে একবার দেখলো। সে বুঝতে পারছে না এটা দিয়ে এই মুহূর্তে কি করা উচিত। সেই মুহূর্তে আবারও মেহরাব মায়াকে বলল, অনেক হয়েছে মেহু, আমি আর ওয়েট করতে চাই না, এবার তোর পালা। জাস্ট নিশানা তাক করে ট্রিগারে চাপ দে, আর সব কিছু শেষ। এই শিপ্ত বহুবার আমার প্ল্যানে জল ঢেলেছে, ওকে বাঁচিয়ে রাখাই মানে আমাদের জন্য বিপদ। মায়া কিছু বলছে না, চুপচাপ বাবার কথা শুনছে আর নিজের হাতে থাকা গানটাকে দেখে যাচ্ছে। অথচ তার নজর সম্পূর্ণ সিক্তর দিকে। সিক্ত নির্বিকার মায়াকে দেখে যাচ্ছে। দুজনের চোখে শত রকমের কত কথা, তবে এসব কথার নেই কোনো পূর্ণতা। এদিকে মেহরাব নিজের কাজের জন্য মায়াকে সিডিউস করতে নানান কথার বুলি ছুটছে, কিন্তু মায়ের মাঝে চলছে অন্য কিছু। তার বাবার কথার মাঝে মায়া পিস্তলের স্লাইডারকে মুভ করে তার আঙ্গুল ট্রিগারে ছিল। এরপর মুহূর্তে পাশে ঘুরে পিস্তলটা তার বাবার দিকে নিশানা তাক করলো। তার বাবা সহ সিক্ত হতবাক, মা করতে চাইছেটা কি? এরই মাঝে মুখোশ পরা লোকগুলো মেহরাবের প্রোটেক্ট করতে এবং মায়াকে আটকাতে গেল। আবার দুজন গিয়ে মায়ের পেছন থেকে তার দিকে রাইফেল তাক করলো, কিন্তু মেহরাব নিজের মেয়ের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই তার লোকদের হাতের ইশারায় থামতে বলল। ততক্ষণে নিজেদের রাইফেল নিচে নামিয়ে শটান যে যার জায়গাতেই দাঁড়িয়ে রইল, কিন্তু মায়া নিজের পিস্তল নিচে নামালো না। ট্রিগারে আঙুল রেখে মেহরাবের দিকে তাক করেই শক্ত চোখে মেহরাবকে দেখতে লাগলো। মেহরাব আর মায়ার মাঝের ব্যবধান প্রায় অনেকটা। মেহরাব মায়ের দিকে এগিয়ে আসতে চাইলে মায়ার চোখের ইশারায় মানা করলো। ছেলের জন্য এ এখন নিজের বাবাকে মারতে চাইছে? দুদিনের সঙ্গের জন্য নিজের বাবার দিকে পিস্তল তাক করছো? এতক্ষণ বলছিলে আমি তোমার বাবা, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আমার মেয়ে না। মায়ের শক্ত চেহারায় মেহরাবের কথার দরুন তাচ্ছিল্যের হাসি ফুটলো। অনেকটা কঠোর কণ্ঠে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছো তাই না? তবে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে সন্দেহ জাগলেও কিছু করার নেই। হ্যাঁ, আমি পৃথিবীতে শুধু একটি মানুষের প্রতি দুর্বল, আর সেটা হলে তুমি। তার মানে এই না যে আমি তোমার যে কোনো কাজে সঙ্গ দিব। তুমি আমাকে তোমার যে সত্তার রূপ দেখিয়েছো তা সম্পূর্ণ ছলনা থাকলেও আমি আগে ঠিক যেমনটা ছিলাম এখনও ঠিক তেমনই রয়েছি। এতে হয়তো ভুলটা আমারই। নিজের মেয়ের কথা ভেবে আমাকে তোমার মতো খারাপ মানুষ হওয়ার শিক্ষা না দিয়ে ভালো শিক্ষা দিয়েছিলে। সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, যে কোনো অন্যায়ের সাথে আপোষহীন, এক কথা একজন মহৎ সৎ মানুষ। আর আমার নিজের পুরো জীবনটা ঠিক তোমার এই আদর্শগুলোর জন্যই বেঁচে আছে। তুমি অসম্ভবভাবে আচমকা আমার জীবনে এভাবে ফিরে আসায় আমি যতটা খুশি হয়েছিলাম ঠিক তার চেয়ে হাজার গুণ কষ্ট পেয়েছি তোমার সারা জীবনের ছলনার কথা শুনে। এখন যদি তোমাকে আবারও আমার জীবন থেকে চলে যেতে হয় তাহলে হয়তো বাকি জীবনটা আরও কষ্ট নিয়ে কাটাতে, কিন্তু আমি রাজি আছি। তবুও কোনো অন্যায়ের সাথে আপোষ আমি করব না। মায়ের শক্তপোক্ত কথাগুলো যে মেহরাবের ভালো লাগলো না তা স্বাভাবিক।
তবে এই মুহূর্তে মেয়ের ওপর রাগ করা যাবে না। তার মেয়ের ভাবভঙ্গি তার সুবিধার মনে হচ্ছে না। সঙ্গে এখন তার এটাও মনে হচ্ছে যে এই মেয়ে তার মতো নয়, বরং সম্পূর্ণ ওর মায়ের মতোই হয়েছে। জেনে বুঝে নিজের বিপদ ডেকে আনছে। তাহলে কি ডিসিশন নিলে নিজের বাবাকে নিজের হাতে মেরে তোমার ন্যায়পরায়ণ নিষ্ঠা মহৎ অন্যায়ের সাথে আপোষহীন সত্তার পরিচয় দিবে? যদি এমনটা হয় তো ঠিক আছে, আমিও কিছু বলবো না। তোমাকে 1 মিনিট সময় দিলাম, যেটা খুশি সেটা করতে পারো, আমি কোনো প্রকার বাধা দিব না। কিন্তু যদি কিছু করতে হয় তো বলো, আমি তাও করব। তোমার কাছে এসব মানুষ প্রাণ নেওয়াটা দুধভাত কিংবা স্বাভাবিক মনে হলেও এসব আমার কাছে পাপ। তুমি হও কিংবা অন্য কেউ, আমি কাউকেই নিজ হাতে খুন করে তোমার মতো পাপের রাজত্ব করতে চাই না। অলরেডি নিজের স্বাদ মেটাতে একটা পাপের ভাগিদার করে নিয়েছো আমায়, কিন্তু আর না। আপাতত তুমি মিস্টার সিক্তকে ছেড়ে দাও, আমরা চলে যাব। আর আজকের পর তুমি কখনো তোমার আশেপাশে দেখবে না। তুমি যদি সত্যিই আমায় নিজের মেয়ে ভেবে ভালোবেসে থাকো, তবে আমার দূরত্বই হবে তোমার শাস্তি, আর বাকি যা করার আইন করবে। মায়ের সব কথা শুনে মেহরাবের কিছুটা আক্ষেপ হলেও আইনের নাম শুনেই সে চমকে গেল। এ মেয়ে কি শেষে তাকে আইনের কাছে দিতে চাচ্ছে? সাধারণ কোনো কেস তো সে নিজেই তার ক্ষমতায় সামনে নিতে পারবে, কিন্তু এখানে যদি তার নিজের মেয়ে গিয়ে তাকে আইনের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করে, তবে তার বাঁচার তো কোনো সম্ভাবনাও নেই। আর এখন তো ওর মায়ের কথাও জানে না। এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মেহরাবের ঘাম ছুটে গেল এসব ভাবতে গিয়ে, কিন্তু নিজেকে একদম স্বাভাবিক রেখে একজন লোককে আদেশ করলো সিক্তর হাত পা খুলে দেওয়ার জন্য। তার আদেশ মতোই কাজ হলো। সিক্তর বাঁধন খুলতে খুলতে মেহরাব মায়াকে বলল, ঠিক আছে, তুমি যা চেয়েছো আমি তাই করেছি, তোমরা যেতে পারো। মায়া নিজের বাবার দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তার কষ্ট হচ্ছে, সত্যি প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া আর কিছুই করার নেই। তার বাবা এখন পাপের রাজত্বের নেশায় বোধ হয়ে গিয়েছে। একমাত্র আইনই পারবে তাকে ঠিক করতে। তবে সে যে কর্মটি করেছে তাতে তার ফাঁসির শাস্তি তো নিশ্চিত, কিন্তু কোনোভাবে সেটাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারলেও বাকি জীবনটা নিজের নিজের বাবার বেঁচে থাকার আনন্দ নিয়ে অন্তত বাঁচতে পারবে। মায়া নিজে হাতের বন্দুকটা নামিয়ে ধীরে ধীরে মেহরাবের কাছে গেল, আর মেহরাব মুখে বলল, পিস্তলটা। মায়া পিস্তলটা মেহরাবের হাতে দিতে যাবে, অমনি নিজের বাবার চতুরতাকে ধরতে পেরে তড়িৎ এক পদক্ষেপ নিল। মায়ের দুঃসহ চাহনি ছিল তার বাবার দিকে, কিন্তু এই বাবাই যখন তার কাছ থেকে পিস্তল নিতে গিয়ে চোখের ইশারায় মায়ের পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ইশারা করে, তখনই মায়া বুঝতে পারে তার বাবা অভিনয় করছে। তাই আর নিজের পিস্তলটাকে মেহরাবের হাতে ছুঁয়ে আর দিল না, বরং উল্টো ঘুরে তার দিকে আক্রমণাত্মক ভাবে এগিয়ে আসা দুটো লোকের মাথা আর বুকে দুটো গুলি ছুড়ল। মুহূর্তে দুজন ধপাস করে নিচে পড়ে গেল। দু হাতে পিস্তলের স্লাইড মুভ করে পরপর দুটো গুলি ছুড়তেই মায়ার সময়ে তারতম্যে লোক দুটোর শরীরে গুলি মাথায় আর বুকে লেগে যায়। এদিকে আবার সিক্তকে এই মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা সম্পূর্ণভাবে তার বাঁধন খুলে দিয়েছে, আর সিক্ত সোজা হয়ে দাঁড়িয়ে। এর মধ্যে আকস্মিক এমন ঘটনা ঘটায় সিক্তর বুঝতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার মাথা পেছন থেকে ধরে ঘাড় মটকে দিল, কারণ মায়ের দুটো গুলি করার সাথে সাথে আশেপাশের লোকগুলো মায়া আর তার দিকে ধেয়ে আসছে। সিক্ত যতটুকু পারল তাড়াতাড়ি করে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার রাইফেল চালিয়ে 4-5টা লোকের দেহ ঝাঁঝরা করে দিল। তবে বিপরীত পক্ষের ছোড়া গুলিতে অসাবধানতার কারণে একটি গুলি গিয়ে বিঁধল সিক্তর কাঁধে। অন্যদিকে মায়ের দিকে ধেয়ে এগিয়ে আসা বাকি আরো দুটো লোককে মায়া পরপর মাথায় গুলি করে বসলো। অন্যদিকে তাদের ছোড়া গুলিয়ে সে মায়ের বাম হাতের কোনোই ঘেঁষে চলে গেল। আশেপাশে মোটামুটি যে কয়জন মেহরাবের লোক ছিল তারা আপাতত মাটিতে পড়ে পড়ে রয়েছে। 2-1 তীব্র ব্যথায় কাতরাচ্ছে, আর বাকি সকলে অজ্ঞান। এদের মধ্যে মাথায় আঘাত করা কেউ মারা গিয়েছে কিনা তাও বলা যাচ্ছে না। মায়া সিক্তর গুলি ছোড়াছুড়ির মাঝে পরিস্থিতি যখন মেহরাবের হাতের বাহিরে, তখন কৌশলে থেকে তার থেকে কিছুটা দূরে পড়ে থাকা পিস্তল নিয়ে মেহরাব সিক্তর কাছে গেল। এরপর সিক্তর পেছন থেকে ওর গলা এক হাতে আঁকড়ে মাথার এক পাশে পিস্তল ঠেকালো। এদিকে সিক্তর কাঁধে গুলি লাগাতে তখনই তার হাত থেকে রাইফেলটা পড়ে যায়। গুলি শরীরে ভেতরে ঢুকে গিয়েছে, বিধায় ব্যথার পরিমাণটাও খুব তীব্র ছিল। একদিকে সে ব্যথায় কুকড়ে গিয়েছে, অন্যদিকে মেহরাবের আক্রমণ। মেহরাব মায়াকে ডাকার আগে সিক্তর কানে কানে একবার বলল, নড়াচড়া করবি তো তোর কাহিনী এখানেই শেষ। তোকে তো তোর বাবা মায়ের সাথেই শেষ করা উচিত ছিল, কিন্তু আজ তুই আমার মেয়েটাকে আমার পথের কাঁটা বানিয়ে ছেড়েছিস। তোকে তো আমি এমনিতেও মারব, কিন্তু আপাতত নিজের মেয়েকে দেখে নিই।
সিক্ত মেহরাবের কথায় তাচ্ছিল্যে হাসলো, কিন্তু মেহরাব কাঁধের জায়গাটাকে বেশি চেপে ধরায় ব্যথায় অবশ হয়ে যাচ্ছে সিক্তর শরীর। অন্যদিকে মেহরাব সিক্তর সাথে কথা শেষ করে দূরে উল্টো দিক করে দাঁড়িয়ে মায়াকে ডেকে বলল। মায়া। মায়া পেছনে ঘুরতে দেখলো এই ঘটনা। তার বাবা যে এখন উন্মাদ হয়ে গিয়েছে তা সে খুব ভালো করে বুঝতে পারলো। সিক্তর মাথায় যেভাবে বন্দুক চেপে ধরেছে তার মনে হচ্ছে ট্রিগারে আঙুল প্রেসার এমন দিয়েছে যে এখনই না আবার অসাবধানতার কারণে বন্দুক থেকে গুলি ছুটে সোজা সিক্তর মাথায় ঢুকে যায়। মায়া কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, এরপর বাবাকে নরম কণ্ঠে বলতে লাগলো। বাবা তুমি পাগলামো করছো, তুমি কিন্তু তোমার কথা রাখছো না। তুমি কিন্তু বলেছিলে তুমি আমার কথা রাখবে। মেহরাব মাঝে এখন উত্তেজনা কাজ করছে, সে উন্মাদের মতো বিহেভ করছে। আমি কথা রাখিনি, অবশ্যই রেখেছি। আমি তোকে 1 মিনিট সময় দিয়েছিলাম, আর এর মধ্যে তুই শিপ্তকে ছেড়ে দিতে বলেছিলি, তাই আমিও তাই করতে বলেছিলাম। এরপর তোর সময় শেষ, তো আমার খেলা শুরু। তুই অনেক বড় ভুল করেছিস। আমার রাস্তায় বাধা হওয়াটা তোর মোটেও উচিত হয়নি। বাবা তুমি চাচ্ছোটা কি? আমার এখন তোকে চাই। তুই এখন আমার জন্য আতঙ্ক। আজ তোকে ছেড়ে দিলে কাল তুই আবারও আমার মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। তোকে যেহেতু নিজের হাতে শেষ করার কলেজে আমার নেই, তাই তোকে বাকিটা জীবন আমার হয়ে কাজ করতে হবে। আমি যা বলবো তাই করতে হবে, না হলে একে আমি তো। মেহরাব সিক্তর মাথার সাথে পিস্তল আরেকটু চেপে ধরতে মায়া উদ্বিগ্ন হয়ে উঠল। বাবা বাবা প্লিজ আমার কথা শোনো। আমি কোনো কিছুই শুনতে চাই না। তুই আমাকে আইনের হাতে তুলে দিতে চেয়েছিস। তুই ভালো করেই জানিস এই কাজটা যদি তুই করিস তবে আমার নিশ্চিত ফাঁসি হবে। নিজের মেয়ে হয়ে বাপের মরণ ফাঁদ বানাচ্ছিস, আবার বড় বড় কথাও বলছিস। তোকে আমি মারতে পারবো না, কিন্তু একে আমি মারতেই পারি। বাবা না প্লিজ। এদিকে আসবে না বলে দিলাম। অপশন তোর কাছে একটাই, হয় আমার কথা আর রাজি হবি, নয়তো এখনই একে। আমি রাজি তোমার কথায়। যদি এমনটা হয় তবে তো তোর হাতের ওই বন্দুক দিয়ে ওকে শুট কর। বাহ। যা করতে বলেছি কর, না হলে আমি তোর কথা বিশ্বাস করব না। অনেকক্ষণ হওয়ার পরেও মায়া কিছু বলল না, ওর চোখ মুখ শুকিয়ে আসছে। মায়া কিছু বলছে না দেখে মেহরাব বলল। আমি জানতাম তুই আমার কথা শুনবি না। তোরা মা মেয়ে দুটোই এক, দুজনেই আমার রাস্তার কাটা। তোর মাকে যেভাবে সরিয়েছি সেভাবে তোকেও সরাতে পারলে শান্তি পেতাম। মায়ের হাতে থাকা বন্দুকের স্লাইড মুভ করাই ছিল। হঠাৎ মেহরাবের কথা শুনে মায়া এক অপ্রত্যাশিত কাজ করে ফেলল। অন্যদিকে সিক্ত নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে যেভাবেই হোক মেহরাবের পিস্তল হাতে কবজি ধরে মুছতে দিতে ধরেছে। অমনি এক অপ্রত্যাশিত গুলি এসে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির বুকে পাশে এসে লাগলো। মুহূর্তে মায়ের হাত কেঁপে উঠল, তার সঙ্গে সঙ্গে পিস্তলটা মাটিতে পড়ে গেল। মায়ার শরীর কাঁপছে। এই মুহূর্তে এটা ও কি করলো? ওর চোখে পানি টলমল করছে, তবে মস্তিষ্ক কিছুটা খাটাতে মনে হলো তার ট্রিগারের চাপ তো একবার লেগেছিল, কিন্তু শুট করার শব্দ তো দুবার হলো কেন? সিক্তর কাছেও একই প্রশ্ন। সিক্তর হাত মুছতে দিয়ে সরে যাওয়াতেই মায়ের করা গুলিটা মেহরাবের বুকের বাম পাশে লেগে যায়। এদিকে মেহরাব নিজের মেয়ের দিকে কিছুক্ষণ বিস্ময় চোখে তাকিয়ে থাকার পর ঢুলতে ঢুলতে নিজের পেছনের দিকে ঘুরে তার দিকে বন্দুক তাক করা মানবটিকে দেখতে দেখতে মাটিতে গড়িয়ে পড়ল। মেহরাব পড়ে যেতেই সেই মানবটিকে দেখে আবারও বিস্মিত হলো। মায়া, সিক্ত। মেহরাবকে এভাবে পেছন থেকে যে ইয়াসমিনা গুলি করবে তা তারা কল্পনাতেও দুজনে ভাবেনি। মায়া আর নিজেকে সামলাতে পারল না। অনেকটা নিজের উপর প্রচন্ড তাচ্ছিল্য আর সারা শরীর কেঁপে কেঁপে মেহরাবের কাছে এগিয়ে গেল। সঙ্গে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মায়ের এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মায়া গিয়ে মেহরাবের কাছে বসে ওর মাথাটা নিজের কোলে নিয়ে গুলি লাগা জায়গাটায় হাত দিয়ে ছুঁয়ে দিতে লাগলো। চোখ লাল, ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে রেখেছে। ওখানেই এখনো বিস্ময়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিক্ত। ইয়াসমিনাও এসে মেহরাবের পাশে মাটিতে বসলো। মেহরাবের চোখ নিভু নিভু, তবু তার মুখে তাচ্ছিল্যের হাসি, হয়তো তার নিজের মা আর মেয়ের কর্ম দেখে। এই দুটো মানুষও যে এমনটা করতে পারে সে হয়তো দুঃস্বপ্নে ভাবেনি। মেহরাব অনেক কষ্ট করে আটকে আটকে প্রথমে মায়ের উদ্দেশ্যে বলল, এখন কাছিস কেন? এটাই তো চেয়েছিলে। মেয়ে হয়ে বাবার দিকে ঘুরে ছুঁড়েছিস, নিজের মহৎ কর্মের পরিচয় দিয়েছিস। তোর তো স্বর্গবাস হবে, আর আমার নরক, কারণ পাপী। মায়া মেহরাবের কথা শুনে শব্দহীন ভাবে ফুপিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে ইয়াসমিনা বলল, পুলিশ হয়তো চলে এসেছে, একটু পর অ্যাম্বুলেন্সও চলে আসবে। ইয়াসমিনার কথা শুনে মেহরাব আবারও তাচ্ছিল্যের সুরে বলল, আমার জীবনের দুই প্রিয় নারী আজ আমায় ধ্বংস করলো। দুজনেই আমার মা সমতুল্য, অথচ এক মা কোন বিশ্বাসঘাতক
আর অন্য মা যাকে বুকে ধরেছিলাম সে ঠিক পেটেই আঘাত করলো। আমার দুনিয়াতেই তো স্বর্গ দেখা হয়ে গেল। আমার আর কি চাই? ধন্য আমার জীবন, ধন্য। মায়া এখনো মেহরাবকে আঁকড়ে ধরে কাঁদছে, কিন্তু ইয়াসমিনার চোখ ছলছল করলো। সে মেহরাবের কথা শুনে শক্ত কণ্ঠে বলল, আফসোস করছিস? আমাকে বিশ্বাসঘাতক বলছিস? তোর আফসোস করাটাই উচিত। বেশ করেছি আমি তোকে বিশ্বাসঘাতকের মতো পেছন থেকে আঘাত করে। তুই আমার গর্ভের কলঙ্ক ছাড়া কিছুই না। সারাটা জীবন অনেক কষ্ট দিয়েছিস আমায়। তোর এর চেয়েও বেশি কষ্টদায়ক মৃত্যু হওয়া উচিত ছিল। মর তুই, মর। মায়া শিখ তো বুঝতে পারছে না ছেলের এমন অবস্থাতেও মা কিভাবে এমন হয়ে কথা বলছে। তবে কথাগুলো শেষ করে ইয়াসমিনা আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলেই তারা বুঝতে পারলো ইয়াসমিনা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছে। না জানি মেহরাব কি করেছে, তাই আজ মা হয়েও ইয়াসমিনা অমন এক কাজ করেছে। কিন্তু এদিকে মেহরাব আর বেশিক্ষণ থাকতে পারল না। অসহ্য ব্যথায় হাস্যোজ্জ্বল মুখে শরীরে ভর ছেড়ে দিতে লাগলো। কিন্তু মায়া এটা দেখে দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠল। বারবার মেহরাবকে বলতে লাগলো, বাবা 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 প্লিজ এমন করো না, আমায় ছেড়ে যেও না। তুমি এমন করছো কেন? আমাকে বাবা বাবা ও বাবা। ইয়াসমিনা কেঁদে চলেছে। এদিকে মায়া ডাকাডাকির মাঝে মেহরাব জ্ঞান হারালো। মায়া হুট করে স্তব্ধ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সিক্ত এখন মায়ের পাশে হাঁটু গেড়ে বসলো। এরপর শক্ত করে মায়ের এক হাত ধরতে মায়া পাশে ফিরে সিক্তর দিকে বিস্মিত চোখে তাকালো। সিক্তর চোখেও পানি ছলছল করছে। মায়াকে সে এমন পরিস্থিতিতে দেখবে তা সে কখনো কল্পনা করেনি। এছাড়া তার বাবা মা না থাকলেও চিরতরে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়ে আবারও এভাবে হারিয়ে ফেলার কষ্ট কিছুটা হলে সিক্ত অনুভব করতে পারে। মায়া আকুলিত কণ্ঠে সিক্তকে বলল, মিস্টার সিক্ত, বাবা কথা বলছে না কেন? সিক্ত কিছু বলল না, বরং মায়ের বিধ্বস্ত চেহারা দেখে ওর নিজের চোখের কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবুও মায়াকে আশ্বস্ত করতে ধরে রাখা হাতের বাঁধনটা আর একটু শক্ত করলো। অমনি মায়া মেহরাবকে আঁকড়ে ধরে সে কি এক হৃদয় বিদারক কান্না কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ পুরো জায়গাটা, দেওয়াল সহ সমস্ত কিছুকে আহাজারি করতে বাধ্য করলো। এমন দুঃসহ কান্নার আহাজারির সাক্ষী হতে পেরেও হয়তো তাদের নিষ্প্রাণ পদার্থগুলো আজ কষ্ট হলো। একটা সময় পর মায়া ধীরে ধীরে মেহরাবের বুকের উপর মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ল। সঙ্গে সিক্তর ধরে রাখা হাতের বাঁধনটাও নমনীয় হয়ে পড়ল। বাবা কোথায়? আমি বাবার কাছে যেতে চাই। আমাকে এখানে আনা হয়েছে কেন? আমার কিছু হয়নি, বাবার হয়েছে। ওনার গুলি লেগেছে। আমি মেয়ে হয়ে নিজের বাবাকে গুলি করেছি। আমি পাপী, আমি দোষী। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বাবার ট্রিটমেন্ট করাতে হবে, না হলে তো উনি বাঁচবে না। পুরো 18 ঘন্টা সেন্সলেস থাকার পর যখন থেকে মায়ের জ্ঞান ফিরেছে তখন থেকে একের পর এক উল্টোপাল্টা কথা বলছে। এদিকে ডাক্তারও তাকে বহু চেষ্টা করে শান্ত করাতে না পেরে মায়ের বাড়ির লোককে ডেকে নিয়ে আসলো। একে একে ক্যাবিনের ভেতর ইয়াসমিনা, সিক্ত আর শুভ্র ঢুকে মায়াকে অনেক কষ্ট করে শান্ত করালো। এতক্ষণ সম্পূর্ণ স্যালাইন লাগিয়ে রাখার কারণে মায়া আগে যে কিছুটা সুস্থ, কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে গিয়েছে। নিজেকে সামলানোর সেই সক্ষমতা তার মাঝে দেখা মিলছে না। মায়া ওর বাবার কথা জিজ্ঞেস করলে বলা হয় মেহরাবকে হসপিটালে ট্রিটমেন্ট করা হচ্ছে, তবে সে সম্পূর্ণ পুলিশের আয়ত্তে। মায়া গতকাল সেন্সলেস হওয়ার পরপরই পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। পুলিশ জায়গাটা ঘেরাও করে। বাকি সবকিছু ইয়াসমিনা আর সিক্তর কাছ থেকে জেনে নানান অনুসন্ধান করে, আর অ্যাম্বুলেন্স করে মেহরাব, মায়া সহ বাকি লোকগুলোকেও নিয়ে যাওয়া হয়। মেহরাবের অবস্থা অনেকটা ক্রিটিক্যাল থাকলেও শরীর থেকে গুলি বের করার পর মৃত্যু আশঙ্কা মুক্ত হয়ে গিয়েছে। আর তার সৌভাগ্য ছিল যে গুলিটা তার হার্টে না লেগে পাশ ঘেঁষে বিঁধেছে। অন্যদিকে মেহরাবের লোকগুলোর মধ্যে 3 জন মারা গিয়েছে, আর বাকি সবাই জীবিত। আপাতত মায়াকে যে বেশি কিছু বলা হলো না। এসব বিষয় শুভ্র সহ বাকিরাও জেনে গিয়েছে। হিমা আর সানায়ও হসপিটালে তার অপেক্ষায় রয়েছে। ইয়াসমিনা মায়ের বেডের পাশে ছোট টুলের উপর বসে রয়েছে, আর তার পাশে দাঁড়ানো শুভ্র, আর বেডের অন্য পাশে সিক্তর গুলি বের করার পর ওকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আপাতত ও অনেকটাই সুস্থ। মায়াকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা গেলেও আপাতত ও স্তব্ধ হয়ে শুয়ে শুয়ে চোখের পানি ফেলে যাচ্ছে। মায়াকে ওভাবে দেখে ইয়াসমিনাও নিজের চোখের পানির কয়েক ফোঁটা জল গড়ালো। অন্যদিকে সিক্ত আর শুভ্র দুজনের চোখের পানি চিকচিক করছে, তাই দুজনে এক হাত বুকে গুজে অন্য হাত মুষ্টি করে মুখের কাছে ধরে রয়েছে। সাদাসিধা মেয়েটাও আজ কতটা বিধ্বস্ত লাগছে। চোখ মুখ শুকিয়ে কেমন যেন চুপসে গিয়েছে। ইয়াসমিনা নিজেকে সামলে
কান্নারত কণ্ঠে তাচ্ছিল সুরে বলতে লাগলো, আমার গর্ভের দুটো সন্তানও আজ আমার কলঙ্ক। যে আর সন্তান আমার গর্ভের না, সেই একমাত্র মানুষ হতে পেরেছে, বাকি দুটো হয়েছে পিশাচ। আমার মনে হয় পরিস্থিতির জন্য আমিই দায়ী। ওই পিশাচ দুটোকে গর্ভে ধারণ না করলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না। ইয়াসমিনের কথা শুনে কিছুটা অবাক হয়ে শুভ্র আর সিক্ত তার দিকে তাকালো। অন্যদিকে মায়াও নিজের কান্না থামিয়ে পাশে ফিরে ইয়াসমিনাকে দেখতে লাগলো। ইয়াসমিনা একবার সবার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মায়ার দাদুর সাথে বিয়ে হওয়ার আগে আমার আরো আগে একটা বিয়ে হয়েছিল। সেই স্বামীর ঘরে আমার একটা ছেলে সন্তানও ছিল। তবে সেই সন্তান জন্মের কিছুদিন পরই আমার সেই স্বামী মারা যায়। এরপর আমারও যেহেতু বয়স কম, সঙ্গে কেবল ছোট একটা ছেলে, তাই আমার মামারা আমাকে চৌধুরী বাড়ির সাথে সম্বন্ধ করে মায়ের দাদুর সাথে বিয়ে দেয়। সদ্য স্বামীহারা নারী আমি। ওই মুহূর্তে আমার আর একটা বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু করার মতোও কিছু ছিল না। বাবা মায়ের একটাই মেয়ে ছিলাম। বাবার ঘরে ধন সম্পত্তি ভালো থাকলেও অল্প বয়সে বাবার মৃত্যুর পর চাতারা সব নিজেদের করে নেয়। আমি আর আমার মা আশ্রয় নেই মামাদের সংসারে। সেখানে 2 বছর না যেতেই মাও আমাকে এতিম বানিয়ে চলে যায়। এরপর আর কি, মামার সংসারে যেভাবে মানুষের জীবন কাটে ঠিক তেমনই কাটতে লাগলো আমার। সংসারের অতিরিক্ত বোঝা সরাতে অল্প বয়সে বিয়েও দিয়ে দিল, আবার বিধবাও হলাম। অত চেহারা সৌন্দর্য একটু বেশি ছিল বিধায় মামারা চৌধুরী বাড়ির সাথে সম্বন্ধও করলো। সাথে আমার শ্বশুরের কাছ থেকে নানান ধন সম্পদ হাতিয়ে আমায় বিদায় করলো। আমার আগের ঘরের সেই ছেলেকে নিয়ে আমি চৌধুরী বাড়িতে থাকতে লাগি। এদিকে বিয়ের পর এও জানতে পারি মায়ার দাদুরও নাকি আমার আগেও এক বউ ছিল, সঙ্গে আমার ছেলের চেয়ে কিছুদিনের বড় একটা ছেলেও আছে। কিন্তু আমার বিয়ের কিছুদিন যেতে না যেতেই মায়ার দাদুর প্রথম বউ মানে আমার সতীন এক সন্তান রেখে মারা যায়। মূলত সেই বউয়ের নাকি অনেক অসুখ বিসুখ ছিল, তাই আমার শাশুড়ি ভেবেছিল বেশি দিন যেহেতু বাঁচবে না, তাই ছেলের আর একটা বিয়ে করিয়ে দেওয়া যাক। মায়ের দাদু এক লোকটা সত্যি অসাধারণ মানব ছিল। প্রথমে ভেবেছিলাম যে লোক বউ মারা যাওয়ার আগে বিয়ে করে নিয়ে আসে, সে আবার কি করে ভালো হয়। কিন্তু পরবর্তীতে আমার ধারণা ভুল বের হয়। মায়ের দাদুর মতো মহৎ মনের মানুষ পৃথিবীতে কমই আছে। এই জন্য চৌধুরী বাড়িতে যাওয়ার পর আমার আর আমার ছেলের জীবন ভালোই কাটছিল। সঙ্গে সতীনের ছেলেকেও নিজের ছেলের মতোই ভাবতাম, অথবা তার চেয়েও বেশি। এর জন্য কয়েক মাস না যেতেই গোলমাল বেঁধে যায়। আমার নিজের গর্ভের সন্তানের ওসব সহ্য হয় না। বয়স খুব কম ছিল, তবে ওই বয়সে আমার সতীনের ছেলেকে অনেকবার ক্ষতি করার চেষ্টায় মেতে ওঠেও, কখনো বা বাড়ির পুকুরে ফেলে কিংবা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে। এসব প্রথমে সহ্য করা গেলেও আমার শাশুড়ি আর সহ্য না করতে পেরে ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর শেষমেশ সেটাই হয়। তবে এসবের মাঝে আমার সতীনের ছেলে বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না। এরপর কয়েকটা বছর ভালোভাবেই কেটে যায়। মায়ের দাদু আর আমার আরও একটা ছেলের জন্ম হয়, আর সে হলো মেহরাব। ধীরে ধীরে মেহরাব বড় হতে থাকে, কিন্তু ওর সাথেও আমার সতীনের ছেলের ঠিক ভালো মিল ছিল না। বিশেষ করে যবে থেকে মেহরাব জানতে পারে ও আমার সতীনের ছেলে, তবে থেকেই তার মাঝে অদ্ভুত আচরণ প্রকাশ পেতে থাকে। কিন্তু একই বংশের দুজন ছিল বিধায় তারা দুজনকে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল। কিন্তু মেহরাব ছিল সম্পূর্ণ ভিন্ন। ওকে আমি কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। ও নিজেকেই বংশের একমাত্র ছেলে হিসেবে মানবে। ওর ধারণা ছিল চারপাশে যা কিছু আছে সবকিছু ওর একাই, আর কারো ওসব কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই আমার সতীনের ছেলে ওর চেয়ে বড় হওয়া সত্ত্বেও ও তাকে সামান্য পরিমাণে মান্য করতো না। তবে এই নিয়ে আমার সতীনের ছেলের মাঝে কখনো কোনো ক্ষোভ আক্ষেপ করতে দেখিনি। ও বরাবরই একটা অসাধারণ ব্যক্তিত্বের ছেলে ছিল। তো এসবের মাঝে আরো অনেকগুলো বছর কেটে গেল। এর মাঝে হঠাৎ মেহরাব জানতে পারলো আমার আরেক ছেলের কথা। মেহরাব প্রথমে কিছু না বললেও আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার স্বামী ওই ছেলেকে আবারও চৌধুরী বাড়িতে নিয়ে আসে। এতেই যেন মেহরাব আরও হিংসাত্মক হয়ে উঠল। অন্যদিকে আমার সেই ছেলের মাঝেও তখন বিশাল ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরপর হাই স্কুল থেকে মেহরাব আর আমার সেই ছেলের মাঝে তুমুল প্রতিযোগিতা চলতো। দুজনের কেউ কাউকে সহ্য করতে পারতো না। হাই স্কুল শেষ হয়ে কলেজ পর্যন্ত তাদের এই গভীর শত্রুতা চলতে থাকলো। এরপর আমার সেই ছেলে আর সতীনের ছেলে যেহেতু মেহরাবের চেয়ে বড় ছিল, তাই তারা যথারীতি ভার্সিটির উদ্দেশ্যে সবাই সবার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু মেহরাবের সাথে আমার প্রথম পক্ষের ছেলের শত্রুতা যেন থামছিলই না। মেহরাব শেষমেশ গিয়ে ওর ভার্সিটিতেই ভর্তি হলো। এরপর শুরু হলো এক নতুন হিংসাত্মক যুদ্ধের উন্মোচন। এক্ষেত্রে আমারই অবশ্য ভুল ছিল। আমি মা হয়ে আমার গর্ভের সন্তান দুটোকে না মানুষ করতে পেরেছিলাম, না ওরা একই বাড়িতে থেকে যে নিজেদের মাঝে কঠিন শত্রুতা তৈরি করে ফেলেছিল তা বুঝতে পেরেছিলাম। তোমরা হয়তো এখন জানতে চাইবে আমার 3 ছেলের মাঝে সতীনের ছেলে আর আগের পক্ষের ছেলেটা কে। এটা জানার পর হয়তো অবাক হবে, কিন্তু যা বলবো তাই সত্যি। সেহরাব চৌধুরী মানে শুভ্রর বাবা, ও মেহরাবের কোনো কাজিন নয়, বরং আমারই সেই সতীনের ছেলে। আর আমার আগের পক্ষে সেই ছেলেটা কে জানতে চাও? ও হলো ইরফান শেখ মানে সিক্তর বন্ধু তিহানের বাবা। সেহরাব চৌধুরী মানে শুভ্রর বাবা, ও মেহরাবের কোনো কাজিন নয়, বরং আমারই সেই সতীনের ছেলে। আর আমার আগের পক্ষে সেই ছেলেটাকে জানতে চাও? ও হলো ইরফান শেখ মানে সিক্তর বন্ধু তিহানের বাবা। ইয়াসমিনের শেষের কথাগুলো যেন তিনজনের মাঝে বিস্ফোরণ ঘটালো। ইয়াসমিনা যা বলেছে এটাও আদৌ কি সম্ভব?
প্রথমে ইয়াসমিনার গল্পগুলো শুনতে অনেকটা কনফিউশন হচ্ছিল, তবে এখন তার সবার মাঝে শুধু বিস্ময়কর অনুভূতি সৃষ্টি করেছে। এই এক চৌধুরী বাড়ি নিয়ে যেন রহস্যের শেষ নেই। এরই মাঝে ইয়াসমিনা আবারও বলতে লাগলো, এর মানে কি বুঝতে পেরেছো? তিহান, শুভ্র আর মায়া, এরা তিনজনই আমার নাতি নাতনি। কিন্তু এত বছর এতগুলো সম্পর্ক থেকে দূরে থাকতে হয়েছে শুধু মেহরাব আর ইরফানের শত্রুতার জন্য। মেহরাব আর একটু বড় হতে না হতেই চৌধুরী বাড়ির সবকিছু নিজের আয়ত্তে আনতে লাগে। এর মাঝে আমার স্বামীও পৃথিবী ত্যাগ করে। মেহরাব যেন এবার নিজের রাজত্ব গড়াতে শুরু করে। পড়াশোনা শেষ না হতেই পারিবারিক ব্যবসা সব দখলে নিয়ে নেয়। আর এদিকে শেহরাব শুধু ধৈর্য ধরেও স্বৈরাচার দেখে যায়। শেহরাব বড় ছেলে হয়েও কখনো কোনো কিছুর অধিকার চাইতে চায়নি। পারিবারিক ব্যবসায় মেহরাবের অধীনেই কাজ করছিল, তবুও যেন তার সহ্য হলো না। একসময় শেহরাব গিয়ে সিক্তর বাবা মায়ের সাথে পার্টনারশিপে বিজনেস শুরু করে, তবুও মেহরাব শান্ত হলো না। যেহেতু সিক্তর বাবা মা ওর পার্টনারশিপে কাজ করতো, তাই এখন শেহরাব আর তারা মিলে যদি মেহরাবের বিজনেসকে ডুবিয়ে দেয়, তাই ওখানেও সমস্যা ক্রিয়েট করলো। শেহরাবকে একটা সময় পর ওর পরিচিতি সবকিছু মিশিয়ে দিয়ে বিজনেস, বাড়ি সবকিছু থেকে আলাদা করে দিল। শেহরাবও তা হাসি মুখে মেনে নিল। শেহরাবের একটা বিষয় অনেক ভালো ছিল, যে ও সবকিছু নিজের সক্ষমতায় মেধায় করতে চাইতো, তাই এই নিয়ে কোনো বিবাদ করলো না। এদিকে শুধু থেকেই মেহরাবের সবকিছুতেই মুখ বুঝে হলেও সাপোর্ট করতে হতো আমায়, নাহলে হুমকি হিসেবে শেহরাব আর ইরফানের ক্ষতি করতে চাইতো। এক সময়ের পর ওর অত্যাচার অতিষ্ঠ হয়ে সব মেনে নিতে থাকি। তুমি যেহেতু সব জানো, তাহলে আমার আসল মায়ের কথাও নিশ্চয়ই জানো। প্লিজ বলো, সে কি বেঁচে আছে নাকি বাবা তাকেও পথে কাটা ভেবে সরিয়ে দিয়েছে? মেহরাব আর ইরফানের শত্রুতা কখনো থামেনি। ওদের শত্রুতা ভার্সিটি থেকে এরপর বিজনেসে গিয়ে আরো শক্তপোক্ত হয়, একে অপরকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যায়। যদিও এই বিষয়টা আমি পরে জানতে পারি, কিন্তু এরই মাঝে হঠাৎ মেহরাব অনুকে বিয়ে করে ফেলে। অনুর সাথে নাকি ওর ভার্সিটি থেকেই সম্পর্ক ছিল, আর মেয়েটা অনেক সুন্দর আর সুশীল ছিল বিধায় আমারও কোনো আপত্তি ছিল না। তবে ওর এই বিয়ের বিষয়ে কেউই জানতো না। অনুকে বিয়ে করে মেহরাব চন্দ্রপুরে নিয়ে গিয়ে থাকিনি, বরং চট্টগ্রামে আমাদের সেই পুরনো চৌধুরী বাড়িতেই থাকতো। এদিকে বছর ঘুরতে না ঘুরতে এই মায়ার জন্ম হলো। তবে এরই মাঝে আমার এই ছেলে আর তার দুই বন্ধু হিমেল আর সিনহা মিলে এক নতুন পাপের রাজত্ব করে তুলেছিল। তাদের পাপের রাজত্বের কাজই ছিল অবৈধ অস্ত্র ব্যবসা, নারী শিশু পাচার, নেশা জাতীয় বস্তুর আনা নেওয়া। মূলত এসব কিছুর ইন্টারন্যাশনালভাবে ব্যবসা শুরু করেছিল তিনজনে। এছাড়া হিমেলের ডাক্তার হওয়ার সুবিধার্থে ও সহযোগিতায় বিভিন্ন লাশ কিংবা অঙ্গেরও ব্যবসা চলত তিনজনে। এছাড়া আবার মেহরাবের চৌধুরীদের ব্যবসা তো ছিলই, কিন্তু তার মাঝে নেশা জেগেছিল পৃথিবীর সবচেয়ে ধনীদের মাঝে একজন হওয়া, আর তা যে কোনো মূল্যেই। আর মেহরাবের এসব অপকর্মেই অনু জানতে পেরে গিয়েছিল। মেহরাবকে এসব ছেড়ে দিতে বলে, নানানভাবে ওকে বোঝায়। একসময় এসবে কোনো কাজ না হলে অনু মেহরাবকে ছেড়ে দিয়ে মায়াকে নিয়ে চলে যেতে চায়, যেটা কিনা মেহরাব কোনোভাবে মেনে নিতে পারে না, কারণ মেহরাব মায়ার প্রতি প্রচণ্ড আসক্ত ছিল। তার পুরো দুনিয়া একদিকে তো মায়ার একদিকে। এর জন্যই মায়াকে দূরে নিয়ে যাওয়ার কথা শুনে অনুকেই চিরতরে সরিয়ে দেয়, আর তা কেউ জানতেও পারে না। এদিকে অনু ছোট থেকেই এতিম ছিল, শুধু গার্জিয়ান হিসেবে তার বড় ভাই তৌহিদ মির্জা। হঠাৎ নিরুদ্দেশ হওয়ার বোনের খোঁজে পাগল হয়ে যায় তৌহিদ, একমাত্র বোন তার। অথচ এখানেও কত সুন্দর একটা কাহিনী সাজিয়ে তৌহিদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে থাকে। তৌহিদ যেহেতু বেশিরভাগ সময় কাজের সূত্রে দেশের বাইরে থাকতো, তাই এটাকেই কাজে লাগায় মেহরাব। মেহরাব রাশিয়ান মাফিয়াদের সাথে বেশ খাতির ছিল, আর তাদের জন্য মেহরাব তার পাপের রাজত্ব করেছিল। পরবর্তীতে সেই রাশিয়ান মাফিয়াদের সাহায্যেই তৌহিদের বিজনেসে নানান সমস্যা সৃষ্টি করে, ওদের দ্বারা ব্ল্যাকমেইল করতে থাকে। তৌহিদকে দেশে আসতে না দেয়া, তার বিজনেসে কালোবাজারি, আরও কত কি, যে কারণে বোনের খোঁজ নিতেও যে কতগুলো বছর সে দেশেই আসতে পারেনি কে জানে। এদিকে সবশেষে মেহরাব থেকে যায় একদম সাধু মানব। এবার গল্পের নতুন মোড় নেয় যখন মায়ার জন্য একজন মায়ের প্রয়োজন হয়। মায়ের তখন 3 মাসও পূর্ণ হয়নি, আর ও ওর মাকে হারিয়েছে। এই মুহূর্তে মেহরাব সবকিছু প্ল্যানমাফিক চিন্তা করে নতুন গেম খেলে। সোনিয়া, মায়ার দ্বিতীয় মা। ও মূলত মায়ার মাই নয়, কারণ মেহরাব সোনিয়াকে জোরপূর্বক নামমাত্র বিয়ে করে এনেছিল। মায়া জন্মের 4 বছর আগে ইরফান ভার্সিটি থাকা অবস্থাতেই সোনিয়াকে বিয়ে করেছিল, আর ওদের ঘরে তখন 3 বছরের ছেলে তিহান। এরই মাঝে ইরফানের জীবন তছনছ করতে সোনিয়াকে মেহরাব জোর করে মায়ার মা বানিয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসে, কারণ একটা সময় নাকি সোনিয়াকে মেহরাব পছন্দ করেছিল। কিন্তু সোনিয়ার বিয়ে হওয়ার কথা শুনে বিষয়টিকে তেমন পাত্তা দেয়নি। কিন্তু যখন জানতে পারলো সোনিয়ার বিয়ে ইরফানের সাথে হয়েছে, তখন আবার ওর মাঝে আগুন জ্বলে উঠলো। এক কথায় বলতে গেলে মেহরাব কোনো নর্মাল মানুষ ছিল না, ও একটা প্যারানর্মাল। ওর মাঝে শয়তান ওকে সম্পূর্ণরূপে বশ করে ফেলেছিল। এদিকে সোনিয়াকে মায়ার মা বানিয়ে নিয়ে আসার উদ্দেশ্যই ছিল সোনিয়া আর ইরফানকে কষ্ট দেওয়া। পরবর্তীতে সোনিয়া আর মায়াকে নিয়ে ও চন্দ্রাপুরেই থাকতে লাগলো, আর সবাই জানলো সোনিয়াই মেহরাবের স্ত্রী আর মায়ার মা। স্বাভাবিকভাবেই সোনিয়ার ক্ষোভ তৈরি হলো মেহরাবের প্রতি, মায়ার প্রতি। নিজের ছোট একটা সন্তানকে রেখে এভাবে অন্যের সন্তানের জন্য নিয়ে এসেছে, এটা সোনিয়া কি করে সহ্য করবে? মায়ার দেখাশোনা আমি আর বাড়ির সার্ভেন্টরাই মিলেই করতাম। মেহরাব সোনিয়াকে মায়ার কাছে যেতে মানা করতো, আর সোনিয়াও ক্ষোভে কখনো মায়াকে মেয়ে ভাবেনি, বরং তার শত্রুই ভেবেছে চিরকাল।
কিন্তু ও কিংবা ইরফান কিছুই করতে পারেনি, কারণ ইরফানের ইন্টারন্যাশনাল ড্রাগসের বিজনেস সম্পর্কে মেহরাব জানতে পেরে গিয়েছিল, আর ওর কাছে এই বিষয়ে যথেষ্ট প্রমাণও ছিল। এই নিয়ে ওকে নানাভাবে ব্ল্যাকমেইল করেছিল, যে কারণে সোনিয়াকে মেহরাব নিয়ে গেল ইরফান আর কিছু করতে পারেনি, কারণ মেহরাবের মতো ইরফান তখন মেহরাবের পাপের রাজত্ব সম্পর্কে জানতো না। এরপর আর কি, এভাবেই এদের দুজনের শত্রুতা লেগেই থাকে। আর এসবের মাঝে আমি চিরকাল নীরব দর্শকই থেকে যাই। মেহরাবের লাশ দেখে ভেবেছিলাম আমি হয়তো আমার ছেলেকে সত্যি হারিয়ে ফেলেছি। নানা টেনশন আর কষ্ট, আমি নিজেও অনেকদিন অসুস্থ থাকি, কিন্তু মায়াকে কিডন্যাপারদের কাছ থেকে বাঁচানোর জন্য যখন মেহরাব আমার কাছে আসে, তখন জানতে পারি ওদের গভীর নোংরা ফাঁদের খেলার গল্প। এরপর মেহরাব আমাকে তার পাপের অংশীদার করে নেয়। মায়া ভার্সিটিতে যাওয়ার পর আমার বিদেশে ট্রিটমেন্টের জন্য যাওয়াটাও একটা গল্প। আমি মূলত বিদেশে নয়, বরং চৌধুরী বাড়ির সেই গোপন আস্তানাতেই মেহরাবের সঙ্গ দিতে চলে আসতে হতো। এসব না করে আমার উপায়ও ছিল না। দুই পিশাচের খেলায় আমি আমার নাতি নাতনিদের কখনো ক্ষতি চাইনি, সঙ্গে আমার ছেলে সেহরাবেরও। মেহরাব যে নিজের রাজত্বের জন্য সেহরাবকে শেষ পর্যন্ত শুধু দেশ ছাড়া করেনি, বরং আমি মেহরাবের বিপক্ষে গেলে ওকে চিরতরে শেষ করারও ওয়ার্নিং পর্যন্ত দিয়েছে আমায়। এত সব ঘটনা শুনে তিনজনে বিস্মিত। মানুষ এতটা খারাপ হয় কি করে? মায়া নিজের বাবার এত কুকর্ম শুনে অঝরে চোখে জল ফেলতে লাগলো। কান্নারত কণ্ঠে একবার ইয়াসমিনাকে জিজ্ঞেস করলো, বাবা যদি এতই খারাপ ছিল তাহলে আমার কাছে কেন ভালো সেজে থাকতো? আমাকেও তার আসল সত্তার পরিচয় জানিয়ে দিলে তো আমাকে আজ এত কষ্ট পেতে হতো না। বললাম না, তুই তোর বাবার সবচেয়ে দুর্বল জায়গা। তোর কাছে ও নিজের রূপ কখনো সামনে আনতে চায়নি। ও তোকে প্রচন্ড রকমের ভালোবাসে, সবসময় তোর সব ইচ্ছে পূরণ করেছে, তোকে একজন স্ট্রং মেয়ে হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু তুইও ওর মতো পাপের রাজত্বে বাস করিস, এটা কখনো চাইনি। তুই কাল চৌধুরী বাড়ি পর্যন্ত না পৌঁছালে হয়তো ও তোর সামনেও আসতো না। মায়া ঠোঁট কামড়ে নিজের চোখের পানি ফেলতে লাগলো। তার ভেতরটা জাস্ট কষ্টে চুরমার হয়ে যাচ্ছে। তার বাবা যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই বিষয়টাই যেন মায়াকে আরো বেশি কষ্ট দিচ্ছে। তার বাবা যদি আর সবার মতো তাকেও শুরু থেকেই কষ্ট দিত, ঘৃণা করত, তবে হয়তো আজ এতটা কষ্ট তার হতো না। একটা সময় ইচ্ছে করলো চিৎকার করে কেঁদে কেঁদে নিজের কষ্টগুলোকে বহিঃপ্রকাশ করার, কিন্তু তার হলো না। নিজের মস্তিষ্ক আর শরীর অতিরিক্ত মেন্টাল প্রেশারের ফলে একটা সময় সবকিছু ঝাপসা হতে লাগলো। আর আবারও মায়া সেন্সলেস হয়ে বেডে পড়ে রইল। ঘটনা প্রায় 2 মাস হতে চলেছে। ওই ঘটনার পর ইয়াসমিনার সকল প্রমাণ তার নিজের সাক্ষী হয়ে মেহরাব, ইরফান, সিনহা, হিমেল এদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। মেহরাবকে তো পুলিশ আগেই ধরেছিল। পরবর্তীতে সিনহা, হিমেল আর ইরফানের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য হওয়ায় তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, আর তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে চায় ইয়াসমিনা, মায়া আর সিক্ত, সাথে আরো অনেকেই। এই 2 মাসে প্রত্যেকের জীবনে এসেছে নানা পরিবর্তন, নানা অভিযোগ, অনুসন্ধান। আদালতের আইনের কাজকর্ম শেষে গত সপ্তাহে আদালত থেকে সিদ্ধান্ত এসেছে যে মেহরাব, সিনহা, ইরফানকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, আর হিমেলকে যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু মেহরাব আর সিনহার আর ইরফানের বিরুদ্ধে অনেকগুলো মার্ডার কেস এছাড়া চরম অনৈতিক কাজে সম্পৃক্ত ছিল, তাই তাদের শাস্তি ফাঁসি। আর হিমেল যেহেতু একজন ডাক্তার হওয়া সত্ত্বেও মানুষের দেহ আর অঙ্গ বিশেষ নিয়ে পাপের খেলায় মেতেছিল, সঙ্গে মেহরাব আর সিনহার সঙ্গী থাকায় তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মেহরাবের শাস্তি কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। অন্যদিকে এদের মাঝে আরো একজনকে আদালত 5 বছরের কারাদণ্ড শাস্তি প্রদান করেছে, আর সে হলো তিহান। তিহান ওর বাবার সাথে অনেকদিন ধরে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ছিল। এছাড়া তার মেয়ে সঙ্গীদের ড্রাগ সাপ্লাই করত ও। তিহান কিছুদিন পরপর বড়লোকের মেয়েদের নিজের গার্লফ্রেন্ড বানাতো, শুধু টাইম পাসের জন্য নয়, বরং তাদের সাথে শারীরিক মেলামেশা, দেশে বাবার বিজনেসের প্রসার ঘটাতে তাদের মাঝে ড্রাগসের নেশা ছড়ানো, ধোকা দেওয়া ইত্যাদি। তার এসব কুকর্মে কতগুলো মেয়ের যে জীবন নষ্ট হয়েছে তার হিসেব হাতে গোনার নয়। এদিকে হিমেলের কারণে সমাজে হিমা আর তার মা কলঙ্কিত। এখন যদি হিমার প্রেগন্যান্সির বিষয় সামনে চলে আসে তবে ঘোর বিপদ। 3 মাসের পর অনেকে চোখের আন্দাজে প্রেগন্যান্সির বিষয়টা ধরে ফেলে। শুভ্র অনেক কষ্টের পর উপায় না পেয়ে একটা ডিসিশনে পৌঁছাতে পেরেছে। হিমাকে বলেছিল ও হিমাকে বিয়ে করতে চায়। উত্তরে হিমার কি বলা উচিত ছিল তা ওর জানা নেই, তবে রাজি হয়ে যায় হিমা। তার বোকামির ফল নিশ্চয়ই তার সন্তান পাবে না। পৃথিবীতে জন্ম নিয়ে যদি তার সন্তানকে পিতৃহীন পরিচয় দেওয়ার চেয়ে শুভ্রর পরিচয় নিয়ে বাঁচতে পারাটা 1000 গুণে ভালো। আর যাই হোক, তার সন্তানকে সে কখনোই তিহানের পরিচয় বড় করবে না। মা হয়ে নিজের সন্তানের জীবনে কখনোই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারবে না। হিমা বিয়েতে রাজি হলে
শুভ্র একটা ছোট প্ল্যান সাজায়। তার বাবা শেহরাব আর মাকে জানায় যে সে তাদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছে। সে 5 মাস আগে হিমাকে ধর্মীয়ভাবে বিয়ে করেছে, আর বর্তমানে হিমা প্রেগনেন্ট। যেহেতু হিমা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই সে আইন মোতাবেক আবারও হিমাকে বিয়ে করতে চায়। আর হিমার বাবা যেহেতু একজন জেলে, তাই যেন হিমার মায়ের সাথে এই বিষয়ে তারা কথা বলে। ছেলের এমন কথা শেহরাব আর তার স্ত্রী আশ্চর্য হয়েছিল। ছেলে তার কোনো বাচ্চা মানুষ না, যথেষ্ট ম্যাচিউর, তবু এই কাজ কিভাবে করলো? মনের মাঝে সন্দেহ জাগলেও তারা আর কিছুই বলতে পারল না। হিমাকে আগে থেকে চেনে শেহরাব। মেহরাবের বন্ধু হিসেবে হিমেলকে তার পছন্দ না হলেও হিমাকে নিয়ে তার স্বামী স্ত্রীর কোনো সমস্যা ছিল না। মেয়েটাকে তাদের যথেষ্ট নম্র ভদ্র স্বভাবের মনে হয়েছে। আর যেহেতু ছেলে এমন একটা কাজ করেই ফেলেছে, সাথে তার বংশের নতুন সদস্য আসছে, এ নিয়ে তাদের আপত্তির আর কোনো সুযোগই রইল না। গত 2 সপ্তাহ আগে শেহরাব আর ওর স্ত্রী দেশে এসে হিমার মায়ের সাথে কথা বলে। হিমার মা মেয়ের সম্পর্কে সব জানার পর আকস্মিক চমকালেও সে এতে বাধা দিতে পারেনি। তার মেয়েও যে এমন কাজ করতে পারে তা তিনি হয়তো কল্পনাও করেনি। তবে পরক্ষণে তার ছেলে নিজেকে বলেছে সে তো তার স্বামীকেও চিনতে পারেনি। সেখানে মেয়েও যে তার বাবার মতো কোনো অবৈধ কাজ না করে সুপাত্রের সাথে বিয়ে করে পেট বাঁধিয়েছে, তো সমস্যা কি? আর যাই হোক, তার এই কলঙ্কের জীবনে নতুন কোনো কলঙ্ক তো লাগেনি। এরপর 2 পরিবারের সম্মতিতে দুজনের খুব সামান্য আয়োজনে বিয়ে হয়ে যায়। বিয়ের পর হিমা শুভ্রর ফ্ল্যাটে থাকতে শুরু করে, আর শুভ্রর বাবা মা আবারও দেশ ছাড়ে নিজেদের বিজনেস সামলাতে। ছেলের বিয়ের আয়োজনে শেহরাবের ইচ্ছে বড় কিছু থাকলেও বর্তমানে পরিস্থিতি মোটেও এমন কিছুই নয়। এমনকি তাদের বিয়েতে শেহরাবের বাবা মা, হিমার মা, সাদাফ, সিক্তর, সানা আর বড় অভিভাবক হিসেবে ইয়াসমিনা উপস্থিত ছিল। সিক্তবাদে প্রত্যেকের মনের মাঝে শুভ্র আর হিমাকে নিয়ে সন্দেহ থাকলেও পরিস্থিতির দরুন এই বিষয়ে কেউই আর কিছু বলার সুযোগ পায়নি। আর হিমার প্রেগন্যান্সির বিষয়ে হিমা আর শুভ্র ছাড়া সিক্ত জানতো, কারণ সিক্ত হসপিটালে কোনোভাবে হিমার প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে শুভ্রকে দেখে এরপর বাকিটা শুভ্রর কাছে জানতে পারে। এতে অবশ্য শুভ্র সিক্তকে সত্যিটাই বলেছিল। আর তবে সবার মাঝে শুভ্র হিমার বিয়েতে মায়া উপস্থিত থাকতে পারেনি। ইয়াসমিনার কাছ থেকে সেদিন সব কথা শোনার পর মায়া পুরোপুরি সুস্থ হতে পারেনি। অনেকদিন ধরে ওকে নানা ট্রিটমেন্টের মাঝে থাকতে হয়েছে, আর এখনো হচ্ছে। ওর খাওয়া দাওয়া, যত্ন নেওয়া সবকিছু এখন ইয়াসমিনা আর সিক্ত করে যাচ্ছে। বেশিরভাগ সময় তো ইয়াসমিনাই মায়ার সাথে থাকে, তবে মায়াকে হসপিটাল, মেডিসিন, সাক্ষী দিতে, কোর্টে নিয়ে যাওয়া ইত্যাদি বাহ্যিক কাজগুলো সিক্তই করত। এছাড়া সময় পেলে সানা আর শুভ্র এসে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করত, কিংবা কোনো প্রয়োজনে ততক্ষণে প্রস্তুত থাকত। অন্যদিকে আবার সানা আর সাদাফ দুজনের জীবন এখন স্তব্ধ নদীর মতো শান্ত। সানা একে একে এতগুলো ধাক্কা কিভাবে সহ্য করেছে তা মাত্র সেই জানে। প্রথমে পছন্দের মানুষটাকে হারিয়ে ফেলে জোর করে তার বিয়ে, এরপর নিজ বাবার কুকীর্তির খবর, সঙ্গে বাকিদের সম্পর্কে জানা অজানা সব গল্প, আর সর্বশেষ বুকে তীব্র কষ্ট নিয়ে যার সাথে বাকি জীবনটা মানিয়ে নেওয়ার প্রতিজ্ঞা নিল, সে মানুষটা সবার চেয়ে বেশি নিকৃষ্ট সত্তা নিয়ে তাকে ধরা দিল। তিয়ান যে ভালো মানুষের মধ্যে পড়ে না, তার তো সে বিয়ের রাতে কিছু নিকৃষ্ট মন মানসিকতা সম্পূর্ণ কথার সুরে বুঝতে পেরেছিল, কিন্তু ও যে এতটা জঘন্য তাও ওর জানা ছিল না। সানার ডিসিশন নিয়েছে তিহানকে ডিভোর্স দিবে, তবে এর জন্য অনেক সময় লেগে যেতে পারে। আর তার মাকে এই বিষয়ে বললেও তার মা এত কিছু হওয়ার পর মানা করে। তার মতামত হলো তিহান 5 বছর পর জেল থেকে ফিরেই আসবে। এছাড়া ডিভোর্সের পর তার মা একটি ডিভোর্সি মেয়েকে নিয়ে সমাজে কি করে চলবে? তার বাবার যে ফাঁসির আদেশ এসেছে তাও তো সানার জানা, তাহলে ডিভোর্সের কি প্রয়োজন? এসব শোনার পর সানার শুধু ঘৃণা হয়েছে নিজের পরিবারের উপর। সে আর নিজের বাড়িতেও থাকেনি, ঢাকায় এসে আলাদা বাসা নিয়ে একাই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এখন একাই থাকছে, আপাতত নিজের খরচ হিসেবে টিউশনি করাচ্ছে। তাকে ইয়াসমিনা সহ শুভ্র, সিক্ত, সাদাফ সাহায্য করতে চাইলেও সে কারোর কাছ থেকে কোনো সাহায্য নেয়নি। সানায় মূলত অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো বাচ্চা সুলভ আচরণ, পাগলামি কোনো কিছুই আর তার মাঝে দেখা যায় না। প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা নেই, বললেও তা খুব মৃদু স্বরে। এছাড়া পোশাক সাজসজ্জাতেও অনেকটা পরিবর্তন হয়েছে। জিন্স কুর্তি পরা মেয়েটা বেশিরভাগ সময় হালকা সুতির শাড়ি পরে চলাচল করে। সাজসজ্জায় থাকে না কোনো প্রসাধনী, স্টাইল করে বাঁধা চুলগুলো এখন শুধু সাধারণ খোপাতে আবদ্ধ থাকে। এছাড়া সাদাফের সাথে যখন তার দেখা হয় তখন শুধু মৃদু মুচকি হাসি দিয়ে সানায়া তাকে এড়িয়ে যায়। এমনটা নয় যে সাদাফকে দেখে মাঝে কোনো অনুভূতি জন্মে না। প্রেমিক পুরুষের প্রতি আগের মতোই তীব্র অনুভূতি জাগে তার, কিন্তু সেই অনুভূতিগুলো এখন কষ্টের দেয়ালে বারবার চাপা পড়ে যায়।
আর সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে শুধু ওই মৃদু মুচকি হাসি আর এক পলক চোখে চোখ মিলিয়ে। সাদাবও বিষয়টা বুঝতে পারে। আপাতত সানায়া অন্যের অর্ধাঙ্গিনী। আইন অনুযায়ী তিহান আর সানায়ার বিচ্ছেদ এখনো হয়নি। এছাড়া তাদের বিচ্ছেদের পর তার শখের নারী আদৌ তার কাছে ফিরবে কিনা তাও তার জানা নেই। কিন্তু যতবারই সানায়ার সাথে তার নীরব দর্শন হয় ততবারই ওর চোখে চোখ মেলানো আর মৃদু হাসিখানা সাদাফের ভিতরে আরো তীব্র যন্ত্রণার উদ্ঘাটন করে। তবু সাদাফের মন মানে না। বারবার এই তীব্র কষ্ট পেতে মুখোমুখি হয় সানায়ার। সাদাফের অ্যাক্সিডেন্টের পর ওর পুরোপুরি সুস্থ হতে প্রায় মাসখানেক লেগে যায়। আর বাকি সবার মতো সম্পূর্ণ ঘটনা শুনে সাদাফও বিস্মিত হয়েছিল। এছাড়া পায়ে প্রচুর আঘাত পাওয়াতে চলাচলে এখনো হালকা সমস্যা হলেও আগের মতো এখন যে ক্র্যাচে সাহায্য চলাচল করতে হয় না, এটাই শুক্রিয়া। মেহরাবের ফাঁসির রায় হয়েছে এই খবর শোনার প্রায় আরো 1 মাস কেটে গেল। তবে মায়া প্রথমে শারীরিকভাবে সুস্থ হতে থাকলেও বাবার ফাঁসির আদেশ খবর শোনার পর থেকেও অনেকটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। মায়া আগে থেকে কথাবার্তা কম বলতো, কিন্তু এখন কেমন যেন স্তব্ধ মূর্তির স্বরূপ হয়ে গিয়েছে, একদম নিষ্প্রাণ এক মানব। কেউ গিয়ে খোঁজ খবর না নিলে তার খাওয়া দাওয়া, গোসল এসবের কোনো হুঁশই থাকে না। নিজের প্রতি কোনো যত্ন নেই কোনো ডিসিপ্লিন। দিন দিন মেয়েটা কেমন যেন বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এছাড়া সবসময় কি যেন ভাবতে থাকে, যেন এক ঘোরের মধ্যে দিয়ে ওর পুরো দিন রাত পার হয়ে যায়। হঠাৎ ওর কাছে কেউ ডাক না দেওয়া পর্যন্ত ও বুঝতে পারে না ওর আশেপাশে কেউ আছে কিনা। আবার কখনো 2 একবার ডাক দিয়েও সাড়া পাওয়া যায় না। অনেকদিন ধরে দেখা যাচ্ছে ও স্তব্ধ হয়ে বসে থাকে, কিন্তু ওর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। আবার যখনই ওর কাছে গিয়ে ওর নাম ধরে ডাক দেওয়া হয় তো অদ্ভুতভাবে চমকে ওঠে। এরপর বিস্মিত চোখে আশেপাশের মানুষকে দেখতে থাকে। বিষয়গুলো সত্যি অদ্ভুত, বিশেষত মায়ের ক্ষেত্রে। প্রায় সকাল 10টার দিকে সিক্ত আর সাদাফ মায়ের বাসায় এলো। সাদাফ আর সিক্ত দুজনে একসাথে থাকে, আর মায়াও তার নিজের ফ্ল্যাটে। এতদিন ইয়াজমিনা মায়ের সাথে থাকলেও গত 4 দিন আগে ইয়াজমিনার শরীর অবস্থা অনেক বেশি খারাপ হওয়ায় ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এই জন্য মায়ের সাথে এই কয়েকদিন সানায়া এসে থাকতে শুরু করে। সানায়া প্রতিদিনের মতো ভার্সিটি চলে গিয়েছে। এরপর সেখান থেকে যাবে টিউশনিগুলোতে। সানায়া মূলত মায়ের সাথে রাতে থাকার জন্যই থাকে। মায়ের হাব ভাব কারোর তেমন ঠিক মনে হয় না, এজন্য ওকে একা রাখাটা রিস্কি হয়ে যায়। এদিকে সাদাফ আর সিক্ত দিনের বেলায় কিছুক্ষণ পর পরই এসে মায়ের খোঁজ নিয়ে যায়। এমনকি মায়ের বাসার লকও এখন সিক্ত জানা। বর্তমানে মায়া নিজে বেডরুমের দরজা জানালা সব বন্ধ করে চুপচাপ এক ধ্যানে বসেছিল। সিক্ত আর সাদাফ মায়ের বাসায় ঢুকতেই দেখলো আশেপাশে কোথাও মায়া নেই, শুধু ওর বেডরুমের দরজাটা লাগানো। বুঝতে আর বাকি রইল না আজও বেডরুমে একা বসে আছে। কিন্তু বেডরুমে যাওয়ার আগে ডাইনিং টেবিলের উপর নজর যেতেই কপাল কুচকে গেল সিক্তর। ওদিকে আরেকটু এগিয়ে যেতে দেখলো টেবিলে ব্রেকফাস্ট পড়ে আছে। কয়েকদিন হলো সকাল সকাল সানায়া ব্রেকফাস্ট বানিয়ে মায়ের জন্য রেখে যায়। মায়ের ঘুমের আর কোনো নিয়ম কারণ নেই, যখন ইচ্ছে তখন ঘুমায়, সাথে অন্যান্য কাজগুলো এইভাবেই করে। তার লাইফে এখন পাংচুয়ালিটি বলতে কিছুই নেই, তাই সানায়ারও আর সুযোগ হয়নি মায়ের সাথে বসে খাওয়ার। সিক্ত খাবারগুলো দেখে একবার দীর্ঘশ্বাস ফেলে মায়ের রুমের দিকে এগিয়ে গেল। এরপর ভদ্রতার সহিত কয়েকবার দরজায় শব্দ করলো, যদিও সে জানে এতে কোনো লাভ হবে না। আর এটাও জানে মায়া দরজা ভেতর থেকে লক করেনি। তাই বরাবরের মতো দরজা খুলে ধীরে সুস্থে সিক্ত আর সাদাফ রুমের ভেতর প্রবেশ করলো। তবে আজকে সিক্ত আর সাদাফ রুমের পরিস্থিতি দেখে অনেকটা অবাক হলো। সম্পূর্ণ রুম দিনের বেলায় অন্ধকার বানিয়ে ঘরে বসে থাকতে মায়াকে কখনো দেখেনি। প্রথমে আগে রুমের লাইট অন করলো, এরপর হঠাৎ কিছু হলো কিনা সেই ভাবনায় উদ্বিগ্ন হয়ে মায়াকে ডাকলো, কিন্তু মায়া কোনো সাড়া দিল না। মায়া নিজের মতো বিছানায় মাঝ বরাবর গুটিসুটি হয়ে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছে। সিক্ত আর সাদাফ দুজনে কিছুটা চিন্তিত হলো। মায়ের কাছে গিয়ে কয়েকবার ডেকেও কোনো লাভ হলো না। ওরা ভাবলো আজও হয়তো মায়া কান্না করছে, কিন্তু সাদাফ গিয়ে মায়ের মাথায় হাত রাখতে মায়া আলগোছে মাথা তুলে সিক্ত আর সাদাফের দিকে তাকালো। এটা দেখে জেনে সিক্ত আর সাদাফ আরেকটু অবাক হলো। তারা তো ভেবেছিল মায়া হয়তো চমকাবে, সাথে হয়তো তার কান্নারত মুখটাকেও দেখতে হবে, অথচ এমন কিছুই হলো না। মায়ার হঠাৎ এই পরিবর্তনটা অদ্ভুতই লাগলো তাদের। তবে সিক্তকে নরম কণ্ঠে বলল, মা ব্রেকফাস্টটা করনি কেন? মনে ছিল না? মায়া কিছু বলল না, বরং সিক্তর দিকে এক নজর তাকিয়ে আবারও নিচের দিকে মুখ করলো। সিক্ত এবার আর অবাক হলো না, কারণ ও জানে মায়ের কাছ থেকে এখন আর সহজে কিছু শুনতে পাওয়া যায় না। মায়াকে আবারও বলল, আচ্ছা, ব্রেকফাস্ট কি এখানে আনবো নাকি তুমি ডাইনিং এ গিয়ে খাবে? মায়া এবারও কিছু বলল না। অন্যদিকে সাদাফ গিয়ে রুমের জানালা খুলে দিয়ে
পর্দা সরিয়ে দিল। এদিকে মায়া কিছু বলল না, তাই সিক্ত আবারও বলল, মায়া প্লিজ ব্রেকফাস্টটা তো করে নাও। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। মায়ের কথা শেষ করে ওয়াশরুমে চলে গেল। এদিকে সিক্ত আর সাদাফ একে অন্যের দিকে তাকিয়ে কিছুটা খুশি হয়ে সাদাফ বলল, যাক, সবকিছু তাহলে ঠিক হচ্ছে। এই পরিবর্তন ভালো ইঙ্গিত। তাড়াতাড়ি স্বাভাবিক হলেই ভালো। কে যাবি? এই অবস্থায় যাওয়াটা কি ঠিক হবে? সেটাও, কিন্তু ওরা তো যেতে বলছে। তাও ঠিক, কিন্তু মায়া যে অবস্থা। আরে পাগল নাকি? আমরা দিনে কেন, সন্ধ্যার পরেই যাব। আর তখন মায়ার দেখাশোনা তো সানায়াই করবে। আর এমনিতেও তুই যা প্ল্যান করেছিস, যাওয়ার সময় না হয় ওটাও কিছুটা করে ফেলতে পারবো। কাল সব কিছু মিলে অ্যারেঞ্জ করার সময় না পেলে পুরো প্ল্যানই ফ্লপ হয়ে যাবে। এই জন্যই বিকেলের আগেই যেতে হতে পারে। আজকে মায়াকে দেখার পর মনে হচ্ছে ওর অনেকটা উন্নতি হয়েছে। তাহলে আজ যাওয়াই যায়। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ভুলেও যেন ওসব সম্পর্কে মায়া কোনো কিছু জানতে না পারে। আরে আমার কি মাথা খারাপ নাকি? আমি কি মায়াকে ওসব বলতে যাব নাকি? কেউ কিছুই জানবে না। আর মায়া? এতটুকু বলতে হঠাৎ সাদাফের মনে হলো তার পেছনে মায়া দাঁড়িয়ে, তাই কিছুটা চমকে মায়াকে বলল, আরে মায়া, কখন এলে? সাদাফের কথা শুনে সিক্ত তড়িৎ পেছনে তাকিয়ে দেখলো মায়া এক মনে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাবলো মায়া হয়তো কিছু বলবে, কিন্তু তার আগে ও সোজা ডাইনিং টেবিলে গিয়ে ব্রেকফাস্ট করতে লাগলো। সিক্ত আর সাদাফ একে অপরের দিকে তাকালো। এরপর সাদাফ সিক্তকে বলল, কিছু শুনে ফেলেছে নাকি? ওরও সবে ধ্যান কোথায়, আর শুনলেও কি আসে যায়। আমরা ওসব নিয়ে তেমন কিছু তো বলিনি। মায়া তুমি কি ঘুরতে যাবে? চাইলে বলো, তাহলে ঘুরে আসলে মনটা ফ্রেশ হতো। মায়া মাথা নিচু করে খাবার খেতে খেতে নির্বিকার ভাবে বলল, আমি ঘুমাবো। এই সময় ঘুমাবে? রাতে কি ঠিক মতো ঘুম হয়নি? মায়া শুধু হালকা মাথা চাকালো। এরপর সিক্ত আর সাদাফ ওখানে বেশিক্ষণ থাকলো না। দুজনে মিলে মায়াকে বিদায় জানিয়ে নিজেদের কাজে চলে গেল। অন্যদিকে মায়াও নিজের বেডরুমে গিয়ে আবারও দরজা জানালা লাগিয়ে পুরো রুম অন্ধকার বানিয়ে বিছানায় শুয়ে পড়ল। মায়ার শরীর প্রচন্ড ঘামছে, ঘেমে সম্পূর্ণ অস্থির হয়ে গিয়েছে মেয়েটা। রুমের মধ্যে এসি চলছে, অথচ তাতে কোনো লাভই হচ্ছে না। স্বপ্নের মতো শুধু তার বাবার স্মৃতিগুলো তাড়া করে বেড়াচ্ছে, আর মেহরাবকে নিজ হাতে গুলি করার দৃশ্যই বারবার স্বপ্নে দেখতে যেন মায়ার এই অবস্থা হয়েছে। এক পর্যায়ে মায়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। তখনই আচমকা ওর ঘুম ভেঙে গেল। তাড়াহুড়োয় পানির গ্লাস নিতে গিয়ে তাও নিচে পড়ে গেল। মায়া কষ্ট করে নিজের বেডরুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এলো। এরপর জগ থেকে পানি ঢেলে সম্পূর্ণ 2 গ্লাস পানি এক নিমিষে শেষ করে ফেললো। এরপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর ধীরে সুস্থে বাহিরে তাকিয়ে দেখলো বিকেল হয়ে প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে। হঠাৎ কি যেন ভেবে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেমন চিন্তা তেমন কাজ। মায়া তার পরনের পোশাকই খালি জামা কাপড় একটু ঠিকঠাক করে নিচে নেমে পড়লো। এরপর একাই নিজের গাড়ি নিয়ে বের হয়ে পড়লো এক অজানা উদ্দেশ্যে। মায়া ঘামছে, সঙ্গে স্টিয়ারিং এ রাখা হাত দুটো কাঁপছে। এমন সময় মায়া গিয়ে থামলো এক অজানা জায়গায়। ধীরে ধীরে সূর্য ডুবে যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে, তাই আশেপাশের লোকজনেরও আনাগোনাও কমে যাচ্ছে। জায়গা শহর থেকে অনেকটা নির্জন এলাকায়। আশেপাশে সবুজে ঘেরা, প্রকৃতি ছাড়া তেমন বসতি নেই। মায়া নিজের গাড়িতে হেলান দিয়ে খুব মনোযোগ দিয়ে সূর্য ডোবা দেখতে লাগলো। আশপাশ প্রচন্ড বাতাসের বেগে মায়ের সিল্কি চুলগুলো এলোমেলো ভাবে খেলাধুলা করছে। কখনো মুখে আশ্রে পড়ছে, তো কখনো এলোমেলো ভূতনির মতো বানিয়ে দিয়ে যাচ্ছে মায়াকে। কিন্তু এতে মায়ার যেন কোনো হেলদোল নেই। তার নির্বিকার দৃষ্টি মুক্ত গগনে, যেন মিনিট পার হলেও তার চোখের পলকে পড়ছে না। আজ সম্পূর্ণরূপে নিজের চিন্তায় মগ্ন মায়া। একটা সময় মানুষের আনাগোনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আশপাশ ধীরে ধীরে কালো অন্ধকার পরিণত হলো, কিন্তু মায়ার মাঝে কোনো হেলদোল হলো না। তবে তার দিকে প্রায় অনেকক্ষণ ধরে কয়েক জোড়া চোখ তাকিয়ে আছে, তার গতিবিধি পর্যবেক্ষণ করে যাচ্ছে। নির্জন অন্ধকার এলাকা, একা একটি যুবতী মেয়ে, কুদৃষ্টিপূর্ণ লোভাতুর চোখের মেলা। কিন্তু মায়ের মস্তিষ্ক আজ এসব নিয়ে ভাবছে না, সে তার নিজস্ব কাজে ব্যস্ত। 7 থেকে 8টা ছেলে মায়াকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল। যখনই দেখলো মায়াকে তাদের নতুন শিকার বানানো যাবে, তখনই তারা প্রত্যেকে মায়ের কাছে এগিয়ে গেল। এরপর মায়াকে উদ্দেশ্য করে নানান আজে বাজে কথা বলতে লাগলো। কিন্তু মায়ের মস্তিষ্ক আজ বুঝতেও পারছে না তার আশেপাশে কারা এবং কি উদ্দেশ্যে তার কাছে এসেছে। এরই মাঝে বাকি লোকগুলো যখন মায়ের কাণ্ড অবাক হলো, তখন একজন মায়াকে জিজ্ঞাসা করলো, এই যে মেয়ে, তুমি বোবা নাকি? পাগল? আমরা এতগুলি লোক তোমার সাথে কথা বলছি, তোমার কানে যাচ্ছে না? তবে তুমি যেটাই হও না কেন, দেখতে কিন্তু হেভি সুন্দরী, আমাদের আজকের জন্যই যথেষ্ট। এবার কথাগুলো মায়ের মস্তিষ্ক ঠিকভাবে বুঝতে মায়া চমকে উঠলো।
আশেপাশে তাকিয়ে দেখলো ছেলেগুলো তাকে ঘেরাও করে ফেলেছে। তার এই মুহূর্তে কি করা উচিত তাও বুঝে উঠতে পারছে না। শক্তপোক্ত কঠিন সত্তার মায়াও আজ দুর্বল। এ তো সে বহু আগেই হয়ে গিয়েছে। মায়ার চেহারা দেখে লোকগুলো বুঝতে পারলো মায়া অস্থির হয়ে উঠেছে, হয়তোবা বাঁচার চেষ্টা করছে, কিন্তু এতক্ষণে মায়ের অনেক দেরি হয়ে গিয়েছে। একবার চিৎকার দেওয়ার সুযোগও পেল না। তার আগে লোকগুলো মায়ের মুখ চেপে ধরে টেনে হিসড়ে মায়ার গাড়িতে উঠিয়ে নিজেদের গন্তব্য চলে গেল। অথচ গাড়ির ভেতর থাকা ক্রমাগত দুর্বল হতে থাকা মায়ার আর্তনাদ কেউ শুনতে পেল না। কিরে, নিয়ে এসেছিস? আজ একটা না, 2টা। কি বলিস? আর একটা আবার কোথায় পেলি? রাস্তায় পেয়েছিলাম আর তুলে নিয়েছি। টেস্ট বেশি কিন্তু হেভি সুন্দরী, আর অলরেডি খোলাও শেষ। সরি বস। ছেলেটা মাথায় হাত দিয়ে কথাটা বলতেই লোকটি হেসে ফেলল। তোরাও পারিস। মায়ের আজ সতীত্ব বলতে আর কিছুই রইল না। একদল কুকুরের আঘাতে সে আজ শূন্য বিচ্ছিন্ন। মায়া চোখে দিয়ে শুধু পানি ঝরছে আর তীব্র ব্যথায় কাতরাচ্ছে। এখন রাত কতটা গভীর তাও তার জানা নেই, তবে সে যে এক নোংরা আশ্রয়স্থলে রয়েছে তা বোঝা যাচ্ছে। এমন সময় হঠাৎ এক পরিচিত কণ্ঠে চমকে উঠল মায়া। বুঝতে পারল না আদৌ কি ঠিক শুনেছে কিনা। তখনই মায়া তীব্র কষ্ট নিয়ে অস্ফুট স্বরে বলল, সাইফ ভাইয়া। লোকটি নিজের কাজেই যাচ্ছিল। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে সেও চমকে উঠল। ততক্ষণে আশেপাশে থাকা ছেলেগুলো বলল, এটা কে ডাকলো আমায়? মায়ের কণ্ঠ সেখানে থাকা আরো কয়েকজন শুনেছিল, তাই তারা কিছুটা অবাক হয়ে সাদাফকে কোনার দিকে ইশারা করলো। কোনায় আলো কম থাকায় নিচে পড়ে থাকা নিষ্প্রাণ দেহটাকে ঠিক চেনা যাচ্ছিল না, কিন্তু মুহূর্তেই সাদাফের গলা শুকিয়ে এলো। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ধীরে মেয়েটার কাছে যেতে আকস্মিক ভাবে তার হাতের ফোনটা পড়ে গেল। কখনো যে এমনও পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা মায়া আর সাদাফ কল্পনাতেও ভাবেনি। সাদাফের হিতাহিত জ্ঞান শূন্য, তার মস্তিষ্কে কিচ্ছু ঢুকছে না। তবে মায়ের পরিস্থিতি দেখে তাড়াতাড়ি নিজের শার্ট খুলে দিয়ে মায়াকে যতটা পারলো ঠেকে দিল। এরই মাঝে হঠাৎ আরো একটা লোক এসে সাদাফকে উদ্দেশ্য করে বলল, ওই শালা, তোকে কখন থেকে ডাকি শুনিস না? এই ব্যক্তিটির কথাও আর সম্পূর্ণ হলো না। আপাতত লোকটি স্তব্ধ মূর্তিতে পরিণত হয়েছে, কিন্তু মায়া যেন এবার আরো অবাক হলো না। পাগলের মতো হাসতে লাগলো। দুর্বল শরীরে বিধ্বস্ত হাসিগুলো সাদাফ আর সিক্তর গায়ে কাটার মতো বিঁধলো। তবে মায়া হাসতে হাসতে অজ্ঞান হওয়ার আগে অস্ফুট স্বরে সিক্ত আর সাদাফকে বলল, ধন্য আমার জীবন। সর্বশেষে সবাই ছদ্মবেশী পিশাচ, সবাই বিশ্বাসঘাতক আর প্রতারক। আকাশে ঘন কুয়াশা। 14 তলা ভবনের ছাদে দাঁড়িয়ে কুয়াশার মাঝে হারিয়ে মায়া। পরনে হালকা শীতের কাপড়, সঙ্গে গলায় মাফলার পেঁচানো। কুয়াশার সাথে গুনগুন করে গান গাইছে। তার গাওয়া শেষ হতে না হতে এক পরিচিত পুরুষ নারী কণ্ঠস্বর ভেসে এলো। এতটুকু গেয়েই সিক্ত থামলো। এরপর মায়ের কাছে এসে হাস্যোজ্জ্বল মুখে বলল, এখনো অনেক সুন্দর গাও তুমি। সিক্তর কথায় মায়া কিছু বলল না। সিক্তকে দেখার পর সে স্তব্ধ। সিক্ত মায়ের চোখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার পর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘটনাটার 2 বছর হতে চলল। সাদাফও নিজের শাস্তি পেয়ে গিয়েছে, অথচ তুমি আমায় এমন শাস্তি দিলে যে আমি 1 মিনিটও স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি না। মায়া এবারও কিছু বলল না। প্লিজ মায়া, এবার আমায় মুক্তি দাও। এই কর্মের দম বন্ধ হয়ে আসা বিষাক্ত মুহূর্তগুলো থেকে মুক্তি দাও। এই শাস্তি ব্যতীত আমাকে পৃথিবীর যে কোনো কঠিন শাস্তি দাও, কিন্তু আমাকে এভাবে ধীরে ধীরে শেষ করে দিও না। আমি আর সহ্য করতে পারছি না। মায়া নির্বিকারে সিক্তর দিকে তাকিয়ে। সিক্তর চোখে পানি ছলছল করছে। সে আবারও বলল, ওই কাজের জন্য সাদাফ সহ বাকিদের তুমি শাস্তির ব্যবস্থা করেছো, কিন্তু আমাকে বলেছো যতদিন তুমি না বলবে ততদিন এভাবেই শাস্তিহীনভাবে পৃথিবীতে থাকতে। আমার অন্যায়ের শাস্তি হলো আমি কখনো নিজেকে শেষ করতেও পারবো না, আবার নিজেকে আইনের কাছেও তুলে দিতে পারবো না। কিন্তু সত্যি বলছি মায়া, এই জীবন আর সহ্য হচ্ছে না। আমি জানি তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, যেন আমার বিশ্বাসঘাতকতার শাস্তি সবচেয়ে কষ্টদায়ক হয়, আর এমনটাই হয়েছে। তবুও তোমার কাছে আমার শেষ প্রার্থনা, তোমার আমার মাঝে যাই থাকুক না কেন, তুমি সেই সম্পর্কের জন্য হলেও আমায় মুক্তি দিয়ে দাও মায়া। আমি মুক্তি চাই। আমাদের মাঝে কখনো কোনো সম্পর্ক ছিল নাকি? আমাদের মাঝে না ছিল কোনো প্রণয় আর না ছিল কোনো বন্ধুত্ব। আমাদের সম্পর্কটা ছিল একটু অদ্ভুত মায়াজালে বাঁধা, যাকে বলা যেতে পারে প্রণয়ের 7 ফোড়ন। নামটা অদ্ভুত, তাই না? কিন্তু আমাদের সম্পর্কের নামটা ঠিক এটাই হতে পারে। এই ফোড়নের অস্তিত্ব বাস্তবে না থাকলেও আমাদের সম্পর্কে ছিল বন্ধুত্ব, ভালো লাগা, বিশ্বাস, প্রণয়ের আকর্ষণ, ধোঁকা, বিশ্বাসঘাতকতা, অসমাপ্ত গল্প। এই 7টি উপাদানই আমাদের সম্পর্ক গড়েছিল।
আর সেটি হলো প্রণয়ের সাত ফোড়ন। মুক্তি চাইছেন, দিলাম মুক্তি, আর কখনো আমার সামনে দেখতে চাই না। সিক্ত মায়ার কথাগুলো শুধু এতক্ষণ ধরে ওর চোখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছিল। এরপর মায়া নিজের কথা শেষ করে উল্টো দিকে ফিরল। ঠান্ডা বাতাসে হিম হয়ে যাওয়া মায়ের শরীর এখন মৃদু কাঁপছে। মায়া এক নাগারে কথাগুলো বললেও হঠাৎ মায়া যেন কিভাবে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখলো বিশাল বড় ছাদের আশেপাশে কোথাও সিক্ত নেই। হঠাৎ মনের মধ্যে থক করে উঠতেই মায়া জোরে জোরে দুজন লোককে ডাকলো। মুহূর্তে গাঢ় নীল পোশাকে পরা দুজন বডিগার্ড এসে মায়ের সামনে হাজির হলো। মায়া তাদের দেখতেই বলল, এখানে যে লোকটা এসেছিল উনি কি চলে গিয়েছে? বডিগার্ড দুটো আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, ম্যাম, উনি তো আপনার সাথে ছিল, ওনাকে তো চলে যেতে। মায়া আর কিছু বলতে দিল না। তার গলা শুকিয়ে কাঠ। সিক্ত তাকে বারবার বলেছিল তার মুক্তি চাই। মায়া এটা কি করে ভুলে গিয়েছিল যে সিক্তর মুক্তি মানে ও নিজেকে শেষ করে দিবে। মায়ের হাত পা অসম্ভব ভাবে কাঁপতে লাগলো। তার বডিগার্ড গুলো তাকে ধরতে এলো, সে মানা করলো। এরপর ধীরে ধীরে নিস্তেজ শরীর নিয়ে ছাদের গ্রিল ধরে নিচে তাকালো, কিন্তু তীব্র কুয়াশা ব্যতীত আর কিছু নজর এলো না। মায়ের চোখ থেকে অঝরে পানি ঝরছে। একটা সময় পর ভাঙচুর হয়ে যাওয়া বিধ্বস্ত হৃদয়ে বিকট শব্দধ্বনির সৃষ্টি করে মায়া চিৎকার করে বলল, সিক্ত, আসসালামু আলাইকুম মিস্টার সিক্ত। সরি মিস্টার সিক্ত বিজি আছে, আমি মিস্টার রিক্ত বলছি। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। কিছুটা অস্পষ্ট সুরে বলা ছোট বাচ্চার কণ্ঠস্বর শুনতেই চমকে উঠল মায়া। বাচ্চাটার কণ্ঠস্বর শুনে মনে হলো তার বয়স হয়তো খুব বেশি হবে না, বেশি দিনও হয়নি, হয়তো কথা বলা শিখেছে। তবে খুব তীব্র চেষ্টা হয়তো নিজের কথাগুলোর একদম স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটাতে চাইল। আর তার চেষ্টাটুকু বৃথা যায়নি। কিন্তু হঠাৎ করে মায়ের মস্তিষ্ক নানা প্রশ্নের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে উঠল। মুহূর্তে মায়ার কেন যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। তবুও মায়া কিছুটা তটস্থ হয়ে আবারও বলল, তোমার নাম রিক্ত? তো মায়ের চোখ হুট করে ছলছল হয়ে উঠল। সে জানে না তার হঠাৎ এত কষ্ট হচ্ছে কেন, তবে মস্তিষ্কের মাঝে শুধু সিক্তর কিছু স্মৃতি আর কিছু কথা ভাসছে। কোন এক নির্জন রাতে সে আর সিক্ত যখন ছাদে পুরোটা রাত গল্প আলাপ করে কাটিয়েছিল, তখনই সিক্ত বলেছিল তার ছেলে হলে নাম রাখবে রিক্ত, আর মেয়ে হলে নাম কি হবে তা হয়তো সিক্ত তাকে জিজ্ঞেস করেছিল। মায়া সেসব স্মৃতির কথা মনে করে ঠোঁট কামড়ে মুচকি হাসলো। এরপর একটু দীর্ঘশ্বাস ফেলে রিক্তর উদ্দেশ্যে কিছু বলতে চাইবে, তার আগে রিক্ত বলল, হ্যালো হ্যালো, আপনার কি নেটওয়ার্ক নেই? কথা শোনা যায় না কেন? মায়া রিক্তর কথা শুনে শব্দহীন ভাবে হেসে ফেললো। ফোন রিসিভ করে খুব ম্যাচুরিটির সাথে কথাগুলো বলার সম্পূর্ণ চেষ্টা করলো, এবার আর তা হলো না। ঘুরে ফিরে দু একটা শব্দের উচ্চারণে গোলমাল হয়ে গিয়েছে। ছোট বাচ্চারা যেভাবে তোতলানো সুরে কথা বলে ঠিক কিছুটা অমন, সাথে কথাগুলো এলোমেলো। তবে মায়ের হাসিটুকু মুহূর্তে অদৃশ্য হয়ে গেল ফোনের অপর প্রান্তে হতে আসা এক অতিশয় পরিচিত কণ্ঠস্বর শুনে। থেমে গিয়েছে তার হৃদয়ের স্পন্দন। ফোনের ওপারে থাকা অতিশয় দূরে অবস্থিত লোকটিকে একবার সচক্ষে দেখার তীব্র ইচ্ছে জাগলো। খুব ইচ্ছে করলো তার সাজানো গোছানো সংসারটাকে একবার সচক্ষে দেখার। পরক্ষণেই মনে হলো তার এই সুপ্ত ইচ্ছেটা কি আদৌ ঠিক নাকি অন্যায়। তার এইসব ভাবনা চিন্তার মাঝে ফোনের উপাস থেকে কণ্ঠ এলো, রিক্ত, বাবা আমার কার সাথে কথা বলিস? ওই যে একটা আন্টির সাথে। আমি ফোন দেইনি, ওই আন্টিই ফোন দিয়েছে। তোমাকে বলেছি না খাবারের সময় এখানে ওখানে ঘোরাঘুরি করবে না। মাম্মা খাবারের জন্য কখন থেকে ডাকছে, আর তুমি এখানে ফোন নিয়ে কার না কার সাথে কথা বলে যাচ্ছ। এখন ফোনটা দিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। সিক্তর কথা মতো রিক্ত ফোনটা সিক্তকে দিয়ে দৌড়ে ওর মাম্মার কাছে চলে গেল খাবার খেতে। এদিকে সিক্ত ফোন হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। কিছুটা চিন্তিত হয়ে বলতে লাগলো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মায়া স্তব্ধ মূর্তির মতো সব কথাই শুনলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দও করলো না। ও স্তব্ধ, ওর মস্তিষ্ক আজ বিধ্বস্ত, অথচ মুখে তিল পরিমাণ মৃদু হাসিও ঝুলছে। মায়া কিছু বললো না বিধায় সিক্ত ফোন কেটে দেওয়ার আগে চিন্তিত সুরে বলল, আল্লাহ জানে ছেলেটা কার সাথে যে কথা বললো। সিক্ত ফোন কেটে দিতেই মায়া বারান্দার গ্রিলের সাথে কাত হয়ে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। মনে করতে লাগলো প্রায় 3.5 বছর আগে যখন মায়া জানতে পারলো সিক্তর বিয়ে হতে চলেছে। খবরটা শোনার পর মায়া মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছিল। সে জানে না এই অনুভূতির সঠিক নামটা আদৌ কি, তবে সেবারও মায়া বিধ্বস্ত বিষাদের আবরণে ঢেকে গিয়েছিল। একবার মনে হয়েছিল ছুটে যাবে আপন দেশের কাঙ্ক্ষিত ঠিকানায়, সেই কাঙ্ক্ষিত মানুষটির কাছে, কিন্তু তার হয়ে ওঠেনি। নিজের মনটাকে আরেকটু বিষাদে ডুবিয়ে আজ এতগুলো দিন তার পার হয়ে গেছে।
তবে আজ এতগুলো বছর পর একটিবার কাঙ্ক্ষিত মানুষটির সাথে কথা বলার সুযোগ করে দিয়েছিল নিজেকে, কিন্তু সেই সুযোগটাও আর সঠিকভাবে কাজে লাগাতে পারল না। প্রতিবারের মতো আজও তার আকাশ পরিমাণ আফসোস রয়ে গেল। মায়ার পরনে সাদা রঙের ফুল স্লিভ যুক্ত লং গাউন, চুলগুলো আগের তুলনায় অনেকটা বড় হয়ে কোমর ছুঁই ছুঁই। কানাডার বর্তমান আবহাওয়া কিছুটা শীতল হলেও তা অতিশয় উপভোগ্য আর কমনীয়। এমন মনোমুগ্ধকর আবহাওয়ায় যে কারো প্রকৃতি প্রেমে ডুবে যেতে মন চাইবে, কিন্তু মায়ার আজ সে মনোভাব নেই। চারপাশে প্রকৃতির ছোট ছোট বিষয়গুলোতে যে মেয়েটা অবাধ আনন্দ খুঁজে নিত, সে মেয়েটার জীবন আজ দুর্বিষহে ঘেরা। তার জীবনে এখন আর বিষাদের তীব্র ঝড় ছাড়া কোনো কিছুরই দেখা মেলে না। অথচ তার পরিবার হারানোর পর নিজ দেশের চেয়ে বহু দূরে এই কানাডার মতো দেশেও আজ তার একটা ছোট্ট পরিবার গড়ে উঠেছে। তবুও তার বিষাদ মন সবসময় পড়ে থাকে দেশের মাটি আর প্রকৃতিতে। তবে এটিকে অজুহাত বলা চলে, কারণ তার মন তো আটকে রয়েছে আপন দেশে ফেলে আসা নিজের না হওয়া এক অনুরাগী মানবের কাছে। মায়া, হঠাৎ পেছন থেকে এক অতিশয় সুদর্শন পুরুষ এসে মায়াকে ডাকতে মায়া পেছনে ফিরে তাকালো। কালো রঙের হালকা সোয়েটার আর ট্রাউজার পরা, সাথে হাত দুটো পকেটে গুটিয়ে, মাথায় এক ঝাঁক সিল্কি চুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা। বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে তার শরীর চর্চায় লোকটি বেশ যত্নশীল। মায়ের এই বিষণ্ণতায় ঘেরা মুখশ্রীর সম্মুখীন লোকটাকে প্রতিবারই হতে হয়। একসময় মায়াকে নিয়ে আফসোস হলেও এখন আর কোনো আফসোস হয় না। তাই সে নিজের দীর্ঘশ্বাস আড়াল করে মুচকি হেসে বলল, এত চিন্তা করো না, মিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। যদিও ও একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তবে এত টেনশনের কিছুই নেই। আমরা ওকে বেস্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, বেস্ট ট্রিটমেন্ট দেব, তাহলে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু তোমাকে এমন মনমরা হয়ে দেখে তো আমার মোটো ভালো না মায়া। মায়া কিছু বলল না, বরং সুদর্শন পুরুষটির দিকে আনমনে তাকিয়ে রইল। এরপর তার কথা শেষ হলে আবারও সামনে ঘুরে বারান্দার গ্রিলে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেললো। পেছন থেকে লোকটি এসে এবার মায়ের পাশে দাঁড়ালো। এরপর আলগোছে মায়ের একটা হাতের উপর নিজের হাত রেখে বলল, এবার কি সবকিছু স্বাভাবিক হওয়া যায় না মায়া? মায়া লোকটির জিজ্ঞাসাসূচক কথাগুলো শুনে শুধু লোকটির দিকে বিষাদ চিত্তে তাকিয়ে রইল। লোকটি মায়াকে আশ্বাস দিয়ে সর্বশেষে বলল, তুমি আমার উপর ভরসা রাখো, আবার সবকিছু ঠিক হয়ে যাবে।